সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলেজের বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 863তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো গাইবান্ধার ছেলে মোহাম্মদ খায়রুল আলমের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই গল্পটা একটা বাস্তব ভালোবাসার গল্প। গল্পের টাইটেল যে মৃত স্ত্রীর মাংস বিক্রি করে টাকার অভাবে। এই গল্পটা এমন একটা গল্প, আমি যদি ঠিকমতো গল্পটা প্রচার করতে পারি আর আপনারা যদি গল্পটা মনোযোগ দিয়ে শোনেন, তো গল্প শেষে প্রত্যেকটা মানুষের মনের অজান্তে চোখ দুটো জলে ভিজে টুইটুম্বুর হয়ে যাবে। আমি শুনেছিলাম মৃত্যুর কাছে নাকি পৃথিবীর সব কিছু হার মানে, কিন্তু গাইবান্ধার ভাই খায়রুল আলম ভালোবাসা দিয়ে সেই মৃত্যুকে জয় করে নিয়েছিল। হেরে গেছে কাগজে বানানো টাকার কাছে। তার সমস্ত কিছু হার মেনে গেছে কাগজে বানানো ওই টাকাটার কাছে। বন্ধুরা, আমি আশা করব হৃদয় বিতারক এই করুণ বাস্তব জীবন কাহিনীটা, এই বাস্তব জীবনের কাহিনী আপনারা প্রত্যেকে আমার মুখ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে গাইবান্ধার ভাই খায়রুল আলমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খায়রুল আলম, আমার বাড়ি গাইবান্ধা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা গাইবান্ধা শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলেগারা কোন এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হাল্লা বলতে আমার বাবা মাস্টিয়া আমাদের এলাকার খুবই প্রতাপশালী একজন লোক সাইমন মোল্লার বাড়িতে কাজ করে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার জন্ম হবার পর থেকেই প্রায় দেখে আসছি আমার বাবা ওই সাইমন মোল্লার বাড়িতে কাজ করে আসছে এবং সকাল থেকে রাত অবধি আমার বাবা সেই বাড়িতেই কাজ করে এবং রাতের বেলায় সেই বাড়িতেই ঘুমায়। এভাবে মাসখানেক কাজ করার পরে 2 থেকে 3 দিনের জন্য ছুটি পায়, তখন বাবা বাড়িতে আসে। যদিও সাইমন মোল্লার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব বেশি একটা ছিল না, তো এরপরও সাইমন মোল্লা এরকম একজন মানুষ ছিল, আমার আব্বাকে কাজে নেওয়ার আগেই বলে দিয়েছিল যে তুমি যখন আমার বাড়িতে কাজ করবা তাহলে অবশ্যই তোমাকে সরকারি চাকরির মতো করে ডিউটি করতে হবে। প্রতি মাসে আমি তোমাকে যে কয়েকদিন ছুটি দেব, শুধু সেই ছুটি ব্যতীত, শুধু সেই ছুটির সময় তুমি চাইলে তোমার বউ সন্তান বা পরিবারের সাথে দেখা করতে পারবা। এছাড়া তুমি তোমার ইচ্ছা মতোই তোমার বাড়িতে যেতে পারবা না। এই কন্ডিশনে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে চাকরি দিব। আমার বাবা হতদরিদ্র একজন মানুষ ছিল, যার জন্য সাইমন মোল্লার এই শর্তে মেনে নেয় এবং শর্ত মেনে নেওয়ার পরে সাইমন মোল্লার বাড়িতে আমার বাবা সরকারি চাকরিজীবীর মতো চাকরি করে যায়। সকাল থেকে রাত অবধি, মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত ওনার বাড়িতে কাজ করে। ওনার গরুর খামার আছে, রয়েছে মাছের ফিশারি সহ আরও অনেক ফসলাদি। আমার বাবা সবসময় ওনার বাড়িতে কাজ করতো, কিন্তু এই মানুষটা যতই খারাপ ছিল মাস শেষে বরাবর আমার আব্বার বেতনটা পরিশোধ করে দিত। এরকম করে সময়গুলো কাটতেছে। ছোটোবেলা থেকে আমি আসলে পড়াশোনার কোনো সুযোগ পাইনি, মানে পড়াশোনা করার মতো অবস্থা আমাদের পরিবারের ছিল না। আমাদের পরিবারটা একেবারে নিম্নবিত্ত একটা পরিবার ছিল, যার জন্য বইপত্র নিয়ে পড়াশোনা করার মতো সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। এমন করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতেছিল। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। যখন অনেকটা বড় হই, আমার পরিবারের সব মানুষগুলো আমাকে অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসে। আমার যে ছোটো 2টা বোন আছে, তারা যদিও আমার বয়সের ছোট, বাট তারাও আমাকে অনেক আদর করতো। এরকম হতো যে বাবা ওই সাইমন মোল্লার বাড়ি থেকে আসার পরে যদি আমার বোনের হাতে 2 টাকা দিত, আমার বোন ওই টাকাটা আমার জন্য রেখে দিত, আমাকে দিয়ে দিত। আমাকে এত আদর করতো, যত্ন করতো আর ভালোবাসতো। এক কথায় আমি ছিলাম আমার দাদির কলিজার টুকরা। আমার দাদি আমাকে তার নিজের চেয়েও আরও অনেক বেশি ভালোবাসতো। প্রত্যেকের ভালোবাসা নিয়ে অভাবের ওই সংসারে আমি হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একটা সময় আমি মোটামুটি অনেকটা বড় হই। আমি যখন একটু বড় হই তখন পর্যন্ত আমার বাবা ওই সাইমন মোল্লার বাড়িতে কাজ করে। আমার আব্বা তখন অনেকটা দুর্বল হয়ে গেছে, আগের মতো করে আব্বার শরীরে আর শক্তি নেই। আব্বা ওই সাইমন মোল্লার বাড়িতেই কাজ করে। আমার বয়স তখন খুব বেশি না, প্রায় 14 থেকে 15 বছরের কাছাকাছি। আমিও তখন আব্বাকে সাহায্য করার জন্য আমাদের গ্রামের বাড়িতে ফসলি মাঠেতে আমিও তখন কাজ করি। মানুষের বাড়িতে কাজ করে আমার ছোটো বোনগুলো বড় হইতেছে, ওদেরকে বিয়ে শাদী দিতে হবে।
এরকম করে আমি তখন ওই মানুষের বিভিন্ন ধরনের ফসলি খামারে আমি তখন কাজ করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন শুক্রবার ছিল। আমি সেদিন জুমার নামাজ পড়ার জন্য সকলের সাথে মসজিদে পুকুরে গোসল করতেছিলাম। পুকুরে গোসল করতেছি, এমন সময় হঠাৎ করে চিৎকার আসলো। সবাই চিৎকার দিয়ে বলতেছে, হায় হায় রে, সাইমনের বাপ তো শেষ, খায়রুলের বাপ তো শেষ, খায়রুলের বাপ শেষ। এরকম করে মানে অনেক মানুষ চিৎকার করতেছে। আমি তখন বললাম, কী হয়েছে? আমি তখন বিজয় শরীর নিয়ে পুকুর থেকে লাফ দিয়ে উঠলাম। উঠার পরে সবার মুখে শুনতেছি আমার বাবাকে নাকি গরুতে ঢুমা মারছে, মানে গরু আমার বাবাকে গুঁতা মারছে, খোঁচা মারছে, এরকম খবর শুনতে পাই। এবং আমার আব্বার বুকের হাড় নাকি ভেঙে গেছে। তো এটার পরে আমিও তখন দৌড়ে সাইমন মোল্লার বাড়ির দিকে যাই। এবং আমি সাইমন মোল্লার বাড়িতে পৌঁছানোর পরপর দেখি যে আমার মা আর আমার ছোট 2টা বোনও আর আমার দাদিমণিও ওইখানের মধ্যে আছে। সবাই কেউ আমার বাবার হাত টিপতেছে, কেউ আমার বাবার মাথা টিপতেছে। শুনেছিলাম এক গরু নাকি আমার বাবাকে লাথি মারে, এবং লাথি মারার পরে আমার বাবা ওখানে শুয়ে যায়। শুয়ে গেলে পরে ওই গরু আমার বাবার বুকের মধ্যে পাড়া দেয়। তো গ্রামের মানুষ তো অনেকেই বলে ওই গরুর সাথে নাকি জিন সওয়ার হয়েছিল, এবং গরুর সাথে জিন সওয়ার হওয়ার পরেই গরু এটা করে। কারণ দুপুরবেলা তো জুমার নামাজের সময় আজান দিচ্ছিল, ওই সময় জিনেরা যাওয়ার সময় নাকি গরুর উপরে ভর করে, এবং ভর করার পরে ওই জিনে নাকি এই কাজটা করে। সবাই এটা বলতেছিল। আমার আব্বার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা, আব্বা খুবই চিৎকার করতেছে, একটা সময় কান্নাকাটি করতেছে। তো সবাই মিলে আমার আব্বাকে ধরাধরি করে আমাদের পাশের একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো পাশের একটা হসপিটালে নিয়ে গেল। আমাদের কাছে যতটুকু টাকা পয়সা ছিল ওই টাকাগুলো দিয়ে আমার আব্বার চিকিৎসা করতেছি। তারই প্রায় সন্ধ্যের দিকে তখন সাইমন মোল্লা এবং তার ছোট ভাই তারা তখন আসার পরে আমার আব্বা হসপিটালের বেডে শুয়ে আছে। ওইখানে গিয়ে আমার আব্বাকে খুব গালাগালি করে সাইমন মোল্লা। গালাগালি করে বলতেছে, বেটা তোরে কে বলছে এই দুপুরবেলা শুক্রবারের দিন তুই চার রাস্তার মোড়ে তুই গরু নিয়ে বসেছিলি, তুই নামাজে যাবি, তুই গোসল করবি, তুই গরু নিয়ে বসেছিলি কেন? এটা বলে মোটামুটি আমার আব্বাকে খুবভাবে গালাগালি করে। আমার মা তখন বলে, এরকম গালাগালি করেন কেন? তিনি তো অসুস্থ মানুষ, গালাগালি করেন না। এরপরে সাইমন মোল্লা অল্প কিছু টাকা আমার মায়ের হাতে দিয়ে আসে বাবার চিকিৎসা করার জন্য। এরকম করতে করতে মোটামুটি আমার বাবা প্রায় 1 সপ্তাহের মতো হসপিটালে থাকে। আমরা কিন্তু আমার আব্বার পরিপূর্ণ চিকিৎসা করতে পারি নাই এবং অসুস্থ থাকা অবস্থায় আব্বাকে হসপিটাল থেকে নিয়ে আসে, কারণ হসপিটালের খরচ বহন করার মতো টাকা আমাদের কাছে ছিল না। যাই হোক, এক পর্যায়ে আব্বাকে তখন বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আব্বার অবস্থা তখনও খুব খারাপ, আব্বা নিঃশ্বাস নিতে পারে না, খুব কষ্ট করে। আমি বেশিরভাগ সময় আব্বার কাছে থাকি। এভাবে মাসখানেক কাটার পরে একদিন সাইমন মোল্লা আমাদের বাড়িতে আসে। এসে আমার আব্বারে বলে যে, তুই কি কাজে যাবেন, আপনি কি কাজে যাবেন? এখন যদি না যান তাহলে আমরা অন্য লোক নিয়ে নিব। আমার আব্বা খুবই অসুস্থ ছিল এবং অসুস্থ অবস্থায় সাইমন মোল্লাকে বলল যে, আপনি অন্য কাউকে নিয়েন না, একটা কাজ করেন, আমার ছেলেটা তো অনেক গরিব, আমার ছেলেটা তো অনেক অসহায়, আমি তো অনেক অসুস্থ, আমার পরিবারটা চলবে কেমন করে? আপনি একটা কাজ করেন, আপনি খায়রুল আলমকে আপনার বাড়িতে কাজে নিয়ে যান। তারপরে সাইমন মোল্লা বলতেছিল যে, এটা কিভাবে সম্ভব? ওর তো বয়স অনেক কম, অনেক ছোট, ও কি আমার বাড়িতে কাজ করতে পারবে? আমার আব্বা বলে, ভাইরে পারবে, ও সব কাজ করতে পারবে, আপনি নিয়ে যান। এই কথা বললেই পরে সাইমন মোল্লা বলল, ঠিক আছে, তো কালকে সকালে আসিস, দেখি তুই কী কাজ করতে পারিস। তো আমি তখন আম্মুর সাথে ছিলাম। সারা রাত আম্মু আমাকে বুঝাইতে আছে, দেখ সাইমন মোল্লা একটু রাগী মানুষ, ওনার কথাবার্তা শুনে তুই রাগ করিস না, উনি ধমক দিলে চুপ করে থাকিস। অন্যের কাজ করতে হলে 2-1 কথা শোনা লাগে, 2-1 কথা শুনে কষ্ট করে কাজ করা লাগে। বাবা না ভালো, তুই রাগারাগি করিস না এবং ঠান্ডা মাথায় মন মিজাজ ঠিকঠাক করে ঠান্ডা মাথায় কাজ করিস, কারো কোনো কথা শুনিস না, এটা ওইটা বলে আমাকে খুবভাবে বুঝায়। আমার মা সারাটা রাত আমাকে কবুতরের মতো বুঝায়, বক 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 করে বুঝায়। যাই হোক, সকালবেলা আমি তখন সাইমন মোল্লার বাড়িতে কাজে গেলাম এবং যাওয়ার পরে আমার আম্মা যেরকমভাবে বলছিল যে, ইনি খুব রাগী মানুষ, তোর সাথে খারাপ ব্যবহার করতে পারে বা তোকে মারতে পারে, মারলেও তুই কিছু বলিস না, কিন্তু বাস্তবতা আমি এটা দেখলাম না। ওনার বাড়িতে যাওয়ার পরে উনি আমাকে প্রথমে বললো, এই তুই খাবার খা, নাস্তা কর। আমি তখন নাস্তা করলাম। নাস্তা করার পরে আমাকে বললো যে, তুই ঘুর, কী কাজ করতে পারবি দেখ। কারণ ওনার বাড়িতে আরও অনেক কামলারা ছিল, আর অনেক মানুষ কাজ করতো, কিন্তু তারা দিন চুক্তি হিসাবে কাজ করতো, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতো, দিনের হাজিরা নিয়ে চলে যেত। কিন্তু আমার আব্বা মাস্টিয়ে বেতনে চাকরি করতো। তো একটা পর্যায়ে তখন সবাই কাজ করতেছে, আমি তখন ঘুরতেছি, কখনো ঘরে বাড়ির এইদিকে, কখনো ওই দিকে, বিভিন্ন জায়গায় ঘুরি আর কাজ দেখতেছি। এমন করে কাজ দেখতে দেখতে আমি আসলে ওরকম ভরে কোনো কাজ দিয়ে পারতাম না আর কি, ওই সাইমন মোল্লা বাড়িতে ওরকম কাজ করতে পারতাম না। তারপরে তিনি আমাকে বললো যে, এটা কর, ওইটা কর, আমাকে টুকিটাকি যেটা করতে বলতো আমি সেটা করার জন্য চেষ্টা করতাম। এমন করে আলহামদুলিল্লাহ কাজ করতেছি। এভাবে কাজ করতে করতে প্রায় জোহরের আজান দিয়ে দেয়।
জোহরে আজানের পরে উনি আমারে বলে, এই খাইরুল গিয়া গোসল করে আয়। তা গোসল করি, পরে আমার খাবারটা আমি সবার সাথে খাই। ওই দিনটা এরকম করে আমার কাটে। আমি কখনো মাঠে কাটে, এদিকে করে কাটে। এন্ড পরের দিনে আমি আবারও এরকম করে কাজ করি। তো কাজ করতেছি, এমন করতে করতে আমি আসলে গরু গোসল করাইতে পারতাম না। ওনার বাড়িতে সবচেয়ে বড় কাজ ছিল গরু গোসল করানো। তা গরু গোসল করাইতে পারতাম না, অনেক কাজে আমি করতে পারতাম না। একবার যে উনি আমাকে বিদায় করে দেয়, মানে ওই দিনে বিকেলবেলা আমাকে বলে যে খাইরুল তোরে দেওয়া হবে না, এবং এখানে আমার বড় মানুষের প্রয়োজন, তুই পারবি না। আমাকে তখন বিদায় করে দেয়। বিদায় করে দিলে পরে আমি তখন বাড়িতে চলে আসি। বাড়িতে আসলে পরে আব্বা আমার বলে, কী রে কী হয়েছে? আমি বললাম, আব্বা উনি তো আমার বিদায় করে দিছে, উনি বলে আমি কাজ করতে পারবো না। আমার আব্বা তখন এই অসুস্থ শরীর নিয়ে সাইমন মোল্লার বাড়িতে যায়। গিয়ে ওনাকে অনুরোধ করে যে আপনি যেভাবেই পারেন আমার ছেলের একটা কাজ দেন, প্রয়োজনে বেতন কিছু কমিয়ে দেন, তাও একটা কাজ দেন। ও তো আর বাইরে ওরকম একদিন কাজ করে 3 দিন কাজ পায় না, এটা ভালো দেখেন, আমার পরিবারটা চলবে না। আমার ছোটো 2টা মেয়ে আছে, 2টা মেয়েরই প্রায় বিয়ের বয়স হয়ে গেছে। আমার মেয়েগুলোকে আমাকে বিয়ে দিতে হবে, আমি খুবই গরিব, আপনি একটু অনুরোধ করি আপনি আমার কথাটা শোনেন। এমন করে সাইমন মোল্লাকে আমার আব্বা তখন হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বুঝায়। এক পর্যায়ে সাইমন মোল্লা বললো, আচ্ছা ঠিক আছে রেখে যা, দেখি কী করা যায়। এরপর আমারে বললো সাইমন মোল্লা ওই দিনে বিকেলবেলা আমাকে ডাকে বলতেছে, খাইরুল তুমি রাত জাগতে পারো? আমারে বলে। আমি বলি পারি তো। বলে রাতের বেলায় ঘুম আসে? আমি বললাম না, রাতের বেলা আমার ঘুম আসে না, যদি দিনে একটু ঘুমাই। তা আমাকে বলে ঠিক আছে, আমাদের এখানে একটা মাছের ফিশারি আছে, আমরা ওইখানে মাছ ফেলি, তো তুমি ওই ফিশারির ওখানে তোমার একটা ঘর বানাই দিব, ছোটো একটা ঘর বানাই দিব, ওই ঘরের মধ্যে তুমি থাকবা আর ফিশারি পাহারা দিবা। দিনের বেলায় দিতে হবে না, দিনের বেলায় ঘুমাবা এবং রাতের বেলায় পাহারা দিবা। কারণ দিনের বেলায় ফিশারির পাশে যে জমিন আছে, ওই জমিনে আমার কৃষকরা কাজ করবে, তা ওরা কাজ করার সময় ওরাই পাহারা দিবে। দিনের বেলায় তোমাকে দিতে হবে না, কিন্তু খবরদার রাতের বেলায় তোমাকে পাহারা দিতে হবে। তুমি কি জিনবুতকে ভয় পাও? আমি বললাম যে না, আমি জিনবুতকে ভয় পাই না। পর আমাকে বলতেছে যে জিনবুতকে ভয় না পাইলে ভালো, খুব ভালো করে পাহারা দিবা এবং সারা রাত জেগে পাহারা দিবা। টর্চলাইট দিব, বড় টর্চলাইট দিয়া কখনো ফিশারির এই পারে কখনো ওই পারে বিভিন্ন পারে টর্চলাইট মারবা। এরপরে তুমি নিজে 4-5টা হাঁটবা, 4-5টা নিজে হাঁটবা এবং কষ্ট করে কাজ করতে হবে আমাকে বলে। আমি তখন বলি সমস্যা নাই, যতই কষ্ট হোক আমি করতে পারবো, আপনি চিন্তা করেন না, আপনি আমার উপরে ভরসা রাখেন, আমি কাজ করতে পারবো। পরে আমাকে বলে ঠিক আছে, এই না ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এ বলে সেদিন রাতে আমাকে তখন আমার ব্যাগপত্র যা যা আছে সব কিছু নিয়ে আমাকে ওই ফিশারি ঘাটে নিয়ে যায়। এবং ফিশারি ঘাটে নিলে পরে ওইখানে মোটামুটি অনেক বড় একটা জায়গা আমাকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে আমাকে বলে যে ঠিক আছে তুমি এখানে কাজ করো। আমাকে সব কিছু দেখাই দিয়েছে কীভাবে ফিশারির মধ্যে কাজ করতে হবে বা কীভাবে কী করতে হবে, আমি সব কিছু দেখেন। তখন ফিশারির মধ্যে কাজ করে এবং ফিশারি পাহারাই দিই। এবং সেখানে উনি আমার জন্য হাঁড়ি পাতিলও নিয়ে যায়, এমন না যে আমাকে ওইখান থেকে আসতে হবে, আমাকে হাঁড়ি পাতিলও নিয়ে যায় যে ওইখানে হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবান্না করে তুমি ওইখানেই খাইবা, যতটুকু পারো রান্নাবান্না করবা ওইখানেই খাইবা এবং তুমি ওই ঘরেই থাকবা, গোসল করবা, এখানেই তুমি আর বাড়িতে আসতে হবে না। তো এরকম করে আমি তখন ফিশারির ভিতরে বান্ধা কাজ করতে শুরু করি। মানে উনি আমাকে যেখানে রেখে আসে আমি ওখানে সকাল থেকে রাত অবধি পর্যন্ত কাজ করি। দিনের বেলা আমি ঘুমাইতাম না, আমার ঘুম আসতো না, এই জন্য আমি দিনের বেলাও ঘুমাই না। দিনের বেলাও ফিশারি পাহারা দিই, ফিশারির মাছ ধরি বা এটা ওইটা করি, আমি কাজ করি, দিনেও কাজ করি, রাতেও পাহারা দিই। এরকম করে মোটামুটি অনেক দিন পর্যন্ত আমি ফিশারি ঘাটে কাজ করি। তা 1 দিন 2 দিন না, প্রায় 1 থেকে 2 বৎসর আমি ওখানে কাজ করি। এবং আমার কাজে ওই আপনার সাইমন মোল্লা অত্যন্ত খুশি হয়ে তিনি আমার বেতনও বাড়াই দেয়। একটা পর্যায়ে আমার আব্বাকে যে টাকা বেতন দিত আমাকে সেম একই টাকা বেতন দিতে শুরু করে। সাইমন মোল্লার বাড়িতে কাজ করে আমি তখন আমার যে 2টা বোন ছিল, ছোটো 2টা বোন ছিল, ছোটোটার বড়টারে আমি বিয়ে দিই। সম্পূর্ণ আমার টাকা আমার বড় বোনটারে যদিও একটু গরিবের ঘরে বিয়ে দিই, কিন্তু বিয়েটা হয় আমার ছোটো বোনের। এবং বিয়ে হওয়ার পরে তখনই পরিবারে আমি আছি এবং রয়েছে আমার ছোটো একটা বোন, বাবা মা আর দাদি। তো এদেরকে সবাইকে নিয়ে মোটামুটি আমার পরিবারটা খুব ছোটোখাটোভাবে ভালো করেই চলতেছে। যতটুকু বেতন পাই ততটুকু বেতন দিয়ে ভালো করেই চালাচ্ছি। এভাবে যেতে যেতে প্রায় অনেক দিন পর্যন্ত আমি ফিশারি ঘাট পাহারা দিচ্ছি। তো ওইখানে যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছি, নিজের মাঝে একটা অভিজ্ঞতা চলে আসতো। তো অভিজ্ঞতার সূত্র ধরে আমি একদিন ঘুমাচ্ছিলাম, মানে বেশিরভাগ রাতে জেগে থাকতাম না, শুধু শুধু জেগে থেকে লাভ কি। মানে আমি জানি যে ফিশারি ঘাটে কেউ আসবে না, ফিশারি মাছ ধরার জন্য কেউ আসে না, সুতরাং এখানে জেগে থেকে লাভ নাই। আমি এই জন্য জেগেও থাকি না, আমি ঘুমিয়ে যাই। এমতো অবস্থায় একবার আমি যখন ঘুমিয়ে গেলাম এবং ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠতে বলতে আমার পানিতে শব্দ হচ্ছে, মনে হয় যেন কোনো একটা শব্দ। আমার তখন ঘুমটা ভাঙে এবং ঘুমটা ভাঙলে পরে আমি তখন দেখতেছি যে আমার কাছে মনে হলো যে আমার পুকুরের এক কোণার মধ্যে কেউ একজন মাছ ধরতেছে। এরকমটা আমার কাছে মনে হলো যে কেউ একজন মনে হয় পুকুরের ওই কোণার মধ্যে মাছ ধরতেছে। তাহলে মাছটা কে ধরতেছে এটা বুঝতেছি না, বাট বুঝলাম যে কেউ একজন মাছ ধরতেছে।
পরে আমি আস্তে 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 করে পিছন থেকে মানে অন্য জায়গা দিয়ে হাইটে হাইটে আমি তখন ওই মানুষটার কাছাকাছি গেলাম, গিয়ে দেখলাম যে আমার ফিশারির পাড়ে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা মেয়ে আছে নিজুম নামের। এই নিজুম মেয়েটা বড়শি দিয়ে মাছ ধরতেছে, মানে বড়শি বাইতে আছে। তা এটা দেখার পরে আমি পিছন দিয়ে গিয়ে মেয়েটার হাত চাইপে ধরলাম। ধরার পরে মেয়ে ভয় পেয়ে গেছে, কান্না করতেছে। ওর বয়স অত বেশি না, কান্নাকাটি করতেছে, হাত ছাড়েন হাত ছাড়েন। আমি বললাম হাত ছাড়মু কেন, তুই এখান থেকে মাছ ধরস কেন, মাছ ধরতো এখান থেকে মাছ ধরস কেন, তুই মাছ ধরলি কেন? পরে আমার বললাম আমি আর ধরবো না। আমি বললাম কয়দিন ধরে ধরতে আসস? ও বলো অনেক দিন ধরে ধরি। তাই আমি বললাম অনেক দিন ধরে তুই এখান থেকে মাছ ধরতেছিস কেন, তুই আর আমি তোর এদিকে দেখবো? বলে না দেখবেন না। আমি বলি খবরদার, যদি এরপর থেকে আমি আর কোনো দিন তোর এইখানে দেখতে পাই, আমি কিন্তু তোর খবর লড়াইয়া ছাড়বো, তুই কিন্তু আমার চিনোস না। পরে আমারে বলে যে না না না, আমি আর এরকম মাছ ধরবো না, আপনি আর আমার কিছু কইেন না। আর এ কথা বলবো তখন চলে গেল। তা ও চলে যাওয়ার পরে এরপর থেকে আমি এবার রাতের বেলা রাত জেগে কড়াভাবে পাহারা দিই। এই কয়েকদিন পাহারা দিই নাই, বা আমি যখন ওইখানে সব কিছু আমার চেনা জানা হয়ে গেছে, তখন আর আমি ওভাবে রাতে পাহারা দিতাম না। এবার থেকে আমি খুবভাবে পাহারা দিই, অনেকভাবে পাহারা দিই। এরকম করে পাহারা দিতে দিতে এই মেয়েগুলা মানে নিজুম আর নিজুমের একটা ছোটো বোন আছে, এই দুইটা মেয়ে তখন এই খালের পাড়ে মানে আমার ওই ফিশারি পাড়ে ঘুরে, কখনো এই পারে কখনো ওই পারে, বিভিন্ন পারে অসহায়ের মতো ঘুরে। এবং মানে এরকম করে বলে যদি কোনো একটা মাছ মরে যায় তাহলে আমাদেরকে দিয়েন, আমরা খাবো। এই মেয়ের মানে বাবা মারা যায়, বাবা নাই, ওই দুইটা মেয়ে আছে আর ওই মহিলা আছে, মহিলা অন্যের বাড়িতে কাজ করে। তা মেয়েগুলো ফিশারির পাড়ে ঘুরতে দেখা আমার কাছে তখন বড্ড মায়া লাগে যে এরা পুকুরের মানে ফিশারি পাড়ে এরকম ঘুরে, এবং মানে একটা মাছ মরে গেলে একদিন একদম পচা একটা মাছ মরে গেছে ফিশারিতে, আমি এটা উঠেই না শুকাইতে দিছিলাম রোদে, যে এটা হচ্ছে হবে শুটকি হবে, পরে আমি ভর্তা টর্তা বানায় খাবো এরকম। এই পচা মাছটা তারা নিয়ে রান্না করে ফেলছে, মানে আপনার পাতা দিয়ে রান্না করছে, লাউয়ের পাতা দিয়ে রান্না করছে, এবং আমাকে বলে যে মাছটা রান্না করছে এখান থেকে নিয়ে আমার আম্মা আপনার জন্য একটু তরকারি পাঠাইছে। তাই পচা মাছ রান্না করলে যা হয় আর কি, মানে মাছটা একদম গলে গেছে। মানে এটা দেখার পরে আমার ভিতরে তখন খুব মায়া লাগলো, অনেক কষ্ট হলো। তা পুকুর তো আর আমার না, মানে ফিশারি তো আমার না, ফিশারি তো হচ্ছে সাইমন মোল্লার, এবং আমি তো জাস্ট পাহারাদার হিসেবে কাজ করি। তা সাইমন মোল্লার তো টাকা পয়সার অভাব নাই, অঢাল টাকা পয়সার মালিক, ওনার ঘরে ঢাললে বাইরে পড়ে, উনি এত পরিমাণের অর্থ সম্পদের মালিক। তা ওনার ফিশারির মধ্যে যদি 10, 15, 20 জনেও মাছ ধরে তাহলেও কোনো সমস্যা নেই, মাছের তো অভাব নাই। পরে আমি একদিন নিজুমরে বলতেছি, নিজুম সন্ধ্যার পরে বেশি রাতে দরকার নেই, কারণ বেশি রাতে মাঝে মাঝে সাইমন মোল্লা আমার দেখার জন্য আসে, ওই অনেক চালাক, বেশি রাতে আসে, আমি ঘুমাই কিনা বা এরকম করে মাঝে মাঝে আসে, তুমি একটা কাজ করবা, সন্ধ্যা রাতে বসিয়ে দিয়া তোমরা যা পারো মাছ ধরো। তো আমাকে বলতেছে সাইমন মোল্লা যদি আসে, আমি বললাম সাইমন মোল্লা আসলে তো আমি দেখবো, আর আমি দেখবো, সমস্যা নাই, তোমরা ধরো। তা আমারে বলে আপনি কেন এরকম করে আমাদেরকে মাছ ধরতে দিবেন? আমি বললাম দিলাম আর কি, তোমরা মাছ ধরতেছো, তোমরা 2 বোন ধরো। তো এমন করলে তারা মায়ের সময় মাগরিবের পরে তারা মাছ ধরে, এবং মাছ ধরে ওইখান থেকে কয়েকটা মাছ পায়, এবং পাই এগুলো তারা মানে রান্না বান্না করে তারা খায়। তো মাঝে মাঝে তারা এরকম মাছ ধরে, আমি কিছু বলি না। এমন করতে করতে এই মেয়েটার সাথে এবং মেয়ের ছোটো বোনটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, মানে বন্ধুত্বপূর্ণ একটা ভালো সম্পর্ক হয়। এবং সম্পর্ক হওয়ার পরে প্রত্যেকদিন বিকালবেলা আমি নিজুম এবং নিজুমের ছোটো বোন তখন এই মাঠের মধ্যে খেলি, বিভিন্ন ধরনের খেলা হয় না আপনার, ঢালিম খেলা বা লুডো খেলা, গোল্লা ছুট তো শুরু করে গ্রামের অনেক খেলা আছে। তা আমি ওই বা হাইডুডু খেলা এরকম খেলাগুলো খেলি। তো অনেক সময় ওই সাইমন মূল্য এসে দেখে আমরা খেলা করতেছি, সাইমন মূল্য তখন আর মানে কোনো কিছু বলে না, আমি ওখানে খেলা করতাম। আস্তে আস্তে করে এরকম করতে করতে হঠাৎ করে একটা সময় আমার আব্বু মারা যায়, এবং আব্বু মারা যাওয়ার পরে আমি তখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি, কারণ আব্বু অসুস্থ থাকার পরেও আমার একটা ভালো গার্ডিয়ান ছিল, আল্লাহ আমাকে একটা ভালো গার্ডিয়ান দিয়েছিল। আমার আব্বু অসুস্থ ছিল কিন্তু তারপর আমার গার্ডিয়ান হিসেবে ছিল, কিন্তু আব্বু যখন মারা গেল আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম, মানে অনেক কান্নাকাটি করতেছি। এবং আব্বুর মৃত্যুটা আমি খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি, মানে মানতে পারতেছিলাম না আর কি। তো যাই হোক, এরপরও ওই নিজুম এবং নিজুমের ছোটো বোন তারা দুজনে আমাকে খুব বোঝাচ্ছে, কান্নাকাটি করে না, মানুষ তো আর চিরকাল বাঁচে না, এরকম করে আমাকে বোঝায়। তো যাই হোক, আমার আব্বু মরার পরে নিজুমদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এবং এক পর্যায়ে আমি আর রান্নাবান্না করতাম না, মানে আমার আর রান্নাবান্না করা লাগতো না। ওই যে নিজুমরা মাছ ধরতো, মাছ ধরে তারা রান্না করতো, এবং তারা রান্না করে আমাকে খাবার দেওয়া যেত, ভাত এটা ওইটা দেওয়া যেত। তা আমিও তখন ওদেরকে কিছু কিছু টাকা দিতাম আর কি, ওই যে বেতনের থেকে কিছু টাকা দিতাম, আর তারা তো ওই ফিশারি থেকে মাছ ধরতোই, এই জন্য আর খুব বেশি একটা দেওয়া লাগতো না। তো এই দিয়ে মোটামুটি আমি খুব ভালো করেই চলতেছিলাম, ভালো করেই খাবার খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে আমি খুব ভালো আছি, মানে আল্লাহ আমাকে খুব ভালো অবস্থানে রেখেছে, সব কিছু মিলে খুব ভালোভাবেই সময়গুলো কাটতেছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, এবং এমন করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, 18, 19 বছর মতো আমার বয়স হয়। তা 18, 19 বছর মতো বয়স হয়। তো এরকম করতে করতে একদিন নিজুম
মাছ ধরতেছে। ওই সময় ও দিনেও ধরতো, রাতেও ধরতো, মানে ওর কোনো টাইম টেবিল ছিল না। আর ওই সময় নিজুমের সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এটা আসলে প্রেম ভালোবাসার সম্পর্ক বলবো কিনা জানি না, বাট একটা ভালো সম্পর্ক হয়। ও আমাকে অনেক বুঝে, আমিও ওকে অনেক বুঝি। তা দুজনে মাঝে অনেক খেলাধুলা করি, দুষ্টামি করি। মাঝে মাঝে রাতের বেলায় ভালো না লাগলে ওরে ডাকি যে নিজুম উঠে আসো। ও ঘুম থেকে উঠলে মানে ফিশারির পাড়ে বইসা দুজনে অনেক গল্প গুজব করে, অনেক রোমান্টিক কথাবার্তা বলি, এবং ওর সাথে মাঠের মধ্যে রাতের পর রাত আমি ঘুরে বেড়াই। সব কিছু মিলিয়ে আমাদের এই মানে আমার ওই জায়গাটা আর কি একটা সিনেমা প্লেতে চেয়েও আরও বেশি সুন্দর ছিল। যে আপনার একটা অনেক বড় দিঘি, দিঘির পাড়ে একটা ছোট্ট বাড়ি, এবং ওই দিঘির পাড়ে আমার থাকার মতো ছোট্ট একটা বাচাই। তাই সব কিছু মিলিয়ে যেন সিনেমার গল্পকেও হার মানাবে এত সুন্দর একটা জায়গা ছিল, বা এত সুন্দর কাহিনী হইতো প্রতি রাতেই নিজুমের সাথে আমার। তো এমন করতে করতে একদিনও মাছ ধরতেছে বিকেলবেলা। এইটা হচ্ছে এই খায়রুল মানে আপনার এই সাইমন মোল্লা দেখে ফেলে মাছ ধরতেছে। এই আইসেই কী করে, ওর কাছ থেকে বড়শিটা নিয়ে যায়। মানে বড়শিটা নিয়ে ওরে 4-5টা থাপ্পড় মারে। ও তখন অনেক বড় মেয়ে না, 4-5টা থাপ্পড় মারে। আমার তখন খুব রাগ লাগে। আমি সেখান থেকে গিয়েই মানে ওর হাত থেকে, মানে খায়রুলের ইয়ে থেকে, সাইমন মোল্লার হাত থেকে আমি তখন এই নিজুমরে ছুটানোর চেষ্টা করতেছি, কিন্তু না, সাইমন মোল্লা নিজুমরে মানে চুলের মুঠি ধরে পরে থাপড়াইতে আছে। ওইখান থেকে নিজুমরে আমি খুব কষ্ট করে ছুটে এলাম, এবং ছুটে আমি ওর বাড়িতে নিয়ে গেছি, মানে ওর বাড়ির দিকে দিয়ে দিছি। এইবার উনি আমাকে খুব খারাপ ভাষায় গালাগালি করতেছে, সাইমন মোল্লা, যে তোরে আমি রাখছি ফিশারি পাহারা দেওয়ার জন্য, তুই অন্য মেহেরে দিয়া মাছ ধরাস। এটা বলে ও জুতা খুলে আমারে মারে, মানে জুতাগুলো পর্যন্ত আমারে মারে। মাইরা বলে, যদি আমি আরেকবার এরকম দেখি, আমি কিন্তু তোকে ফিশারি এখান থেকে বিদায় করে দিব। এখন সবার সাথে কিন্তু রোদে পরে কাজ করা লাগবে, বৃষ্টিতে ভিজা লাগবে, দেখিস কিন্তু তুই কিন্তু অনেক ভালো আছিস, তোর বাবা দীর্ঘদিন আমার এখানে কাজ করছে, এই জন্য আমি তোরে বকাও দিই না বা তোরে কিছু বলি না। তার মানে এই নয় যে তুই পার পেয়ে গেছিস, এটা কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু এটার খুব বড় একটা স্টেপ কিন্তু আমি নিব, সাবধান। এরকম করে উনি আমাকে ধমকাধমকি করে। তা আমিও ওনার ধমকাধমকি শুনে ওনাকে কোনো কিছু বলি না। যাই হোক, উনি বলতেছে বলুক, উনি তো আমার বাপের বয়সী একজন মানুষ এবং খুবই সিনিয়র, আমার একরকম গার্ডিয়ান। এই জন্য আর আমি ওনাকে তেমন কিছু বলি না। তা উনি এরকম করে আমার সাথে কথাবার্তা বলে। যাই হোক, একটা পর্যায়ে উনি তখন চলে যায়। চলে গেলে পরে সন্ধ্যার দিকে তখন নিজেও আমার কাছে আসে, ওই বাসাইয়ের ঘরের মধ্যে আইসা আমাকে ডাকতেছে যে খায়রুল ভাই উঠেন উঠেন। ডাকলে পরে আমি তখন উঠি। আমারে বলতেছে যে আপনি এরকম মানুষ কেন বলেন তো। আমি বললাম এরকম কেন? আমাকে বলে যে আপনি আমার জন্য এরকম মায়ের খাইলেন, এবং ওই আপনার জুতা দিয়ে বললো আপনি কিছুই বললেন না। আমি বললাম দেখো, আমার গায়ে মারছে বা আমার জুতা দিয়ে মারছে, আমার এতটা কষ্ট লাগে নাই যতটা কষ্ট লাগছে ওই খায়রুল মোল্লা যখন তোমার গায়ে হাত দিছে, তোমার চুলের মুঠি চাইবা ধরছে। আমাকে বলতেছে মানে ওই তো একটা অমানুষ না হলে কি কেউ এরকম করে? আমি বললাম যে বাদ দাও, এমন কিছু কইরো না বা অনেক কিছু বলার দরকার নেই। আমি যেহেতু ওনার মুনিম, আমি ওনার এখানে কাজ করে খাই, ওনার নুন খাই, সুতরাং ওনাকে আমি গালি দিতে পারবো না। ও আমাকে বলে আচ্ছা যাই হোক, কিন্তু আপনি আমার জন্য এতটা কষ্ট কেন করলেন? আমি বললাম আমি তো অন্য কারোর জন্য করি নাই, আমার বউয়ের জন্য করছি। আমাকে বলে বউয়ের জন্য মানে? আমি বললাম হ্যাঁ, আমার বউয়ের জন্যই করছি। যে মানুষটাকে আমি ভালোবাসি, যে মানুষটাকে আমি ভবিষ্যতে লাল টুকটুকি বউ বানিয়ে আমার ঘরে নিয়ে যাব, আমি তো সেই মানুষটার জন্যই করেছি। ও আমাকে বলতেছে এটা আপনি কী কথা বলতেছেন, এটা কী ধরনের কথা? আমি বললাম হ্যাঁ, এটাই কথা, আমি তোমাকে ভালোবাসি। কেন, তুমি কি এটা বুঝো না? ও আমাকে বলে সত্যি ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ ভালোবাসি, আমি তোমাকে বিয়েও করব। ও আমাকে বলে তাহলে বিয়ের প্রস্তাব পাঠান। আমি বললাম হ্যাঁ বিয়ের প্রস্তাব পাঠাবো না কেন, অবশ্যই বিয়ের প্রস্তাব পাঠাবো। এরকম করে ওর সাথে আমি অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি, এবং মোটামুটি ওর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা, এবং দুজনের মাঝে অনেক ভালো কথাবার্তা হয়। এরকম করে ও তখন চলে যায়, এবং চলে যাওয়ার পরে আমার তখন মনের ভিতরে মানে অনেক সময় আশা জাগে যে আমি ওর মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, বা আমার মাকে দিয়ে ওর মাকে বিয়ের প্রস্তাব পাঠাবো ওর মায়ের কাছে। তা এরকম একটা পরিকল্পনা মনের ভিতর কাজ করে। আবার ভয়ও লাগে যে মানে আমি তো এখানে কাজ করি, কি হইতে না হয়, আবার এগুলো ভয় লাগে। এমন করে এখন মাঝে মাঝে তখন সাইমন মোল্লা একটু ঘন ঘন আসতো আর কি ফিশারি গার্ডে। আইসা আমারে বলতো কিরে খাইরুল, এই নিজুমের সাথে সম্পর্ক আছে নাকি, নিজুমের সাথে প্রেম ভালোবাসা চলে নাকি, নিজুমরে যে মাছ ধরার জন্য দিলি ফিশারিতে। উনি এরকম করে আমার সাথে দুষ্টমি করে অনেক কথাবার্তা বলে। মানে আমি ওনারে কোনো কিছু বলি না, যেহেতু উনি আমার বড় মানুষ, আমার বাবার বয়সে, আমি ওনারে কিছু বলি না। সবসময় বলে কি ওই মেয়েরা পছন্দ হয়, বিয়ে করাই দিমো, এরকম করে উনি আমার সবসময় বলে। তা আমি ওনারে কোনো কিছু বলি না। এমন করতে করতে একদিন আমার ভিতরে কেমন জানি একটা মানে আশা জাগলো আর কি, যে আমি ওনারে দিয়েই, মানে উনি যেহেতু নিজে থেকে আমাকে বলে যে নিজুমকে পছন্দ হয় কিনা, নিজুমকে বিয়ে করবি কিনা, নিজুমকে ভালো লাগে কিনা, তাহলে আমি এই ওনাকে দিয়েই, মানে আমি সাইমন মোল্লাকে দিয়েই আমি নিজুমের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। উনি তো একরকম আমার গার্ডিয়ান, কারণ আজকে 4-5 বছরের মতো ওনার এখানে কাজ করতেছি, ওনার ফিশারিতে মাছ ধরি, ওনার ফিশারিতে পাহারা দিই। তা আমি তো ওনার কাছে ওনার সন্তানের মতো।
তাহলে যদি ওনাকে বলি দেন উনি সম্ভবত আমাকে এই সহযোগিতা বা উনি আমার বিয়ের প্রস্তাবটা নিজুমের আম্মার কাছে দিবে। এইটা আমার কাছে মনে হলো এবং মনে হওয়ার পরে একদিন আমি ঠিক উনি বিকেলবেলা এখানে আসছে, আমি আর নিজুম খেলতেছি। তা উনি কিন্তু আইসা দেখছে নিজুম দৌড় দিয়ে চলে যায়। তা চলে যাওয়ার পর উনি বলে না 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 খেলো, সমস্যা না, আমি দেখি। তা উনি ওই মানে আপনার ওই যে আইলের মধ্যে বসে আছে, তা আমি নিজুমের ছোটো বোন আমরা খেলতেছি, উনি খেলা দেখছে। দেখার পরে মাগরিবের আজান দিছে, উনি বলে এই আমি আজকে এখানে নামাজ পড়বো নি, এটি বলে তখন উজু করলো, ফিশারি পানিতে উজু করলো। করার পরে আমার ওই ঘরের পাশেই উনি তখন গামছা বিছে ওইখানে নামাজ পড়লো। তাই মনে করলাম যেহেতু উনি নামাজটা পড়ছে, ওনার মনটা ভালো এবং এই সুযোগ ওনাকে আমার মানে কথাটা বলার মতো, এটা একটা মুখ্য সুযোগ আমার কাছে মনে হলো। দেন আমি তখন ওনারে বললাম যে কাকা একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন বা আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন। পরে আমার বলে আমি অ্যাডভান্স দিতে পারবো না, তোরা এমনি প্রতি মাসের বেতন দিয়ে দিই 3-4 দিন আগে, আমার পক্ষে তোরা অ্যাডভান্স দেওয়া সম্ভব না, আমি কোনো অ্যাডভান্স দিতে পারবো না। আমি বললাম না না না, আপনি আমার অ্যাডভান্স দিতে হবে না, আমি আপনার কাছে অ্যাডভান্স চাওয়ার জন্য আসি নাই, আসছি অন্য একটা কারণে আসছি। পরে আমার বলো অন্য কী কারণে আসছিস বল। আমি বললাম যে আসলে মানে বড় কথা হচ্ছে কি, আমার মনটা অনেক খারাপ, তা আমার আম্মুরকেও বলতে পারতেছি না এবং পারিবারিক অনেক অভাব অনটনে আছি, আমি বিয়ে করতে চাই, ডাইরেক্ট হয়ে বলে ফেলছি। পরে আমারে বলে বিয়ে মানে কী বললি, কারে বিয়ে করবি? আমি বললাম আমার নিজুমরে অনেক ভাল লাগে, আমি নিজুমরে বিয়ে করতে চাই, আপনি যদি নিজুমের আম্মুর কাছে বিয়ের প্রস্তাবটা দেন তাহলে সম্ভবত নিজুমের আম্মু রাজি হবে, রাজি হইলে পরে আমি নিজুমরে নিয়ে একটা ছোট্ট সংসার করতে চাই। উনি আমার বলে তোর বিয়ের বয়স হয়েছে? আমি বললাম বিয়ের বয়স হয়েছে কিনা জানি না, কিন্তু আমি সংসার করতে চাই। উনি আমার বলে শোন, গরিবের ছেলে কথাটা একটু বোঝ, বিয়া করলে জীবনটা শেষ, এখন যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে তো মারে আর দাদিরও ঠিকমতো খাওয়াইতে পারোস না, তোর কাছে তো টাকা থাকেই না, বাপটাও গেল মইরা, এর অবস্থার ভিতরে যদি বিয়ে করস তাহলে তুই খাবি কি, তোর মায়েরে খাওয়াবি কি, আর তোর বউরে বা কী খাওয়াবি? আগে টাকা পয়সা ইনকাম কইরা কিছু টাকা পয়সা জমা, এবং জমানোর পরে এরপরে না হয় তুই নিজুমরে বিয়ে করবি, সমস্যা না, আমি সব কিছু ঠিক করে দিব। এই কথা আমারে সাইমন মোল্লা বলল। তা এই কথা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে উনি আমার একদম গার্ডিয়ানের মতো এই কথাটা বলছে, একটা বাবা যেরকম করে তার সন্তানরে বলে একইভাবে তুমি আমাকে সন্তানের মতো করে এই কথাটা বললো। আর আমিও তখন ওনার কথাটা মানলাম যে আলহামদুলিল্লাহ, তিনি তো আমাকে অনেক ভালো করে বুঝিয়ে শুনে বলছে, এবং কথাটা তো খারাপ না, ওনার কথা মানছি। এবং মানার পরে এবং আমি নিজুমের সাথে কথা বলতেছি যে নিজুম, আমি তো সাইমন মোল্লার এমনি কইছি, সাইমন মোল্লা মোটামুটি রাজি হয়েছে, সে বলছে যে তোমাকে আমার কাছে বিয়ে দিবে বা তোমার আম্মুর সাথে কথা বলবে, কিন্তু দেখো আমি কিছু টাকা পয়সা জমাই নেই, কারণ আমি তো পরের কাজ করি, আমার কাছেও তেমন টাকা পয়সা নেই, কিছু টাকা পয়সা জমাই, বিয়ে করতে তো কিছু টাকা লাগবে। এরকম করে মানে আপনার 8-9 দিনের মতো আমি এখানে কাজ করি আর কি, ওই ইয়ের ভিতরে আপনার ফিশারির মধ্যে। 8-9 দিন পরে হঠাৎ করে একদিন সাইমন মোল্লা আমার বলতেছে যে খাইরুল, তোরা ডেইলি ফিশারিতে কাজ করা লাগবে না, এখন তো তুই অনেক বড় হয়েছিস, তুই আজকে থেকে বাড়ির মধ্যে গরুর খামার দেখাশোনা করবি, গরুরে গোসল করাবি এবং গরুর খোঁজ খবর নিবি, ওইখানে আরেকজন কাজ করবে। এখন উনি প্রায় 3-4 জনের মতো কামের লোক রাখে। তো তার মাঝে উনি আমাকে বলতেছে যে অন্য লোকেরা ফিশারি গেট পাহারা দিবে, ফিশারি পাহারা দিবে, তোর এখন আর ফিশারি দেখার দরকার নাই, ফিশারি পাহারা দেওয়ার দরকার নাই, তুই চলে আয়, তুই এদিকে চলে আয়, আমাকে বলতেছে। এটা যখন আমাকে বললো, মানে আমি তখন খুব নার্ভাস হয়ে গেলাম যে উনি আমার এটা কেন বলতেছে। আমি ফিশারি গিয়ে পাহারা দিই এবং উনি তো জানেন নিজুমের সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার মনে হয় এই জন্য উনি আমাকে ওইখান থেকে নিয়ে আসতে চায়। সম্ভবত আমি যে নিজুমকে মাছ ধরার জন্য দিয়ে দিই, নিজুম তো মাছ ধরে, এই জন্য মনে হয়, এটা ভাবে আমি আর ওনার সাথে কথা বললাম না। উনি আমাকে নিয়ে আসলো, আমি তখন চলে আসলাম। আইসে এবার উনি আমাকে প্রচুর কাজ দিয়ে দিল, মানে এত কাজ দিল রে ভাই, গরুর ঘরের সমস্ত কাজ তখন উনি আমার উপরে দিয়ে দিছে। মানে আমি তখন আর নিতে পারতেছিলাম না, প্রায় 14টার মতো গরুগুলোরে গোসল করানো, খাওয়ানো, এবং আমি একা মানুষ 14টা গরু সামলানো, এটা কি সম্ভবের কথা? এরপরও আমি তখন গাধার খাটনি খাটতেছি, ঘুম নাই চোখে, মানে অক্লান্ত পরিশ্রম করতেছি। এরকম করে সময়গুলো কাটতেছে, কাজ করতেছি, সময় কাটতেছে, কাজ করতে করতে একদিন হঠাৎ করে আমার সাথে খুব রেগে গেল, মানে খুব খারাপভাবে রেগে গেল। রেগে গিয়ে আমারে বলতেছে তোরে আমার রাইখা লাভ নাই, তুই এই গরুগুলোরে দেখতে পারোস না। আমি বললাম যে আগে 14টা গরু দেখাশোনা করতো 3 জন মানুষ, আর এখন এই 14টা গরু আপনি আমাকে একা দেখাশোনা করতে বলতেছেন, তা আমি এই 14টা গরু কীভাবে একা একটা মানুষ দেখাশোনা করব? এটা তো একটু 19-20 হবেই। উনি আমার বলে এই তুই আমার মুখে মুখে কথা বলিস, বেয়াদবের বাচ্চা, ফকিন্নির পুত, এই বলে উনি আমাকে উনি কথায় কথায় কিন্তু জুতা খোলে, এই আমাকে জুতা দিয়ে পিটাইছে, পিটিয়ে বলতেছে তুই আমার বাড়ি থেকে বাইরো। আমারও খুব রাগ লাগছে যে কী রে, আপনি আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন, বা আমি এত কাজ করি আজকে এত বছর, 5-6 বছর মতো ওনার এখানে কাজ করি, তাহলে উনি আমার এরকম মাইরা বের করে দিলাম। আমিও রাগ করে চলে আসছি, তোর বেটা তোর কাজই করুম না। আমিও চলে আসছি। আসার পরে আমি তখন অন্য বাড়িতে গেছি, অন্য বাড়িতে অন্য কাজ করতেছি, মানে অন্য টুকে টেকে মাঠে ঘাটে অন্য কাজ করতেছি। এরই মাঝে আমি তখন এই
নিজুমের সাথে যোগাযোগ করতেছি, বাট যোগাযোগ করতে করতে রে ভাই এমন একটা খবর আমি নিজুমের কাছে শুনলাম। আমি শোনার পর আমি দুনিয়াতে নাই। আমি শুনতে পাইলাম এই বেয়াদব সাইমন মোল্লা নাকি নিজুমের মায়েরে বলতেছে যে ফিশারির যে জমিটা আছে, মানে যে ফিশারিটা আছে, পুরো ফিশারিটাই উনি ওনাকে দিয়ে দিবে, মানে ওনার এই নিজুমের আম্মাকে দিয়ে দিবে। নিজুমের আম্মা এখানে মাছ চাষ করবে এবং চাষ করে তিনি নিজে নিবে। সাইমন মোল্লারে কোনো কিছু দেওয়ার দরকার নাই। সাইমন মোল্লা প্রয়োজনে ফিশারিটা ওনার নামে লিখে দিবে, মানে ফিশারির জায়গাটাও লিখে দিবে। বিনিময়ে তিনি নিজুমকে বিয়ে করতে চায়। তা নিজুম কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল, তাই উনি নিজুমকে বিয়ে করতে চায়। এটা নিজুম আমাকে বলে। আমি বললাম যে কী বলো, সাইমন মোল্লা এরকম, ওনার কিন্তু বউ আছে, বাচ্চা আছে, এরপরেও উনি কেন নিজুমকে বিয়ে করবে? বা নিজুমের আম্মাকে বলতেছে আমি নিজুমকে বিয়ে করব, নিজুম গোপনে থাকবে, বিয়ে করে আমি আপনার বাড়িতে রাখবো, আপনি এখানেই থাকবে, আমি রাতের বেলায় মাঝে মাঝে আসবো, এরপরে এই ফিশারিটা আপনি দেখাশোনা করবেন, এটা আপনার দায়িত্বে, আপনি মাছ ফলাইবেন, আপনি মাছ বিক্রি করবেন, প্রয়োজনে আমি আপনাকে আমার লোক দিয়ে সাহায্য সহযোগিতা করব, আমার কোনো দাবি নেই এটার ভিতরে। এই কথা যখন আমাকে নিজুম বলল, আমি তখন দুনিয়াতে নাই। আমার মনে হয় আমি হার্ট অ্যাটাক করবো। আমি বললাম নিজুম এটা কী বলো? সাইমন মোল্লার মতো এরকম বয়স্ক একটা লোক, এরকম বুইরা ধামরা টাইপের একটা লোক, ও আমাকে বলে হ্যাঁ এই কথা সাইমন মোল্লা বললো, এখন আমি কি করব তুমি আমারে বলো। আমি বললাম যে সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি দেখি কী করতে পারি। এরপর আমি ওই দিনে গিয়ে আমার আম্মারে বললাম যে আম্মা তুমি তাড়াতাড়ি নিজুমের আম্মুর কাছে যাও, আমি নিজুমরে বিয়ে করতে চাই, আমি নিজুমরে পছন্দ করি। আম্মা আমারে হঠাৎ করে বলে যে তুই এটা কী বলতে? আমি বললাম যা কইছি তাই, তুমি আর 1 মিনিট অপেক্ষা করো না, তুমি যাও। সন্ধ্যার সময় আমি তখন আম্মারে পাঠাইলাম। আম্মা তখন একটা নতুন কাপড় পরে নিজুমদের বাড়িতে আসছে নিজুমের আম্মাকে বলার জন্য যে আমার সাথে নিজুমের বিয়ে হবে। কিন্তু ভাই এই বাড়িতে আসার পরে নিজুমের আম্মা ডিরেক্টলি আমার আম্মাকে বলে দিছে যে না, আমার মেয়েকে আমি আপনার ছেলের কাছে বিয়ে দেবো না। আপনার ছেলে কী করে? মাঠে ঘাটে কাজ করে, বাদাইমার মতো ঘুরে বেড়ায়, ওর কোনো কামাই নেই, রুজি নেই, এরকম একটা বদলার কাছে আমি কেন আমার মেয়েরে বিয়ে দিব? আমি আমার মেয়েরা আরও উপরে বিয়ে দেবো, আমি আপনার ছেলের কাছে বিয়ে দিব না। এই কথা বলে আমার আম্মারে বিদায় করে দিল। আমার আম্মারে বিদায় করে দেওয়ার পরে আমি তো তখন, আমার আম্মা তখন চলে আসছে বাড়িতে, এসে আমাকে বলতেছে যে বাবা রে, নিজুমের আম্মা তো আমার এমনি এমনি অপমান করে বিদায় করে দিল, এবং তিনি ডিরেক্টলি বলতেছে যে নিজুমকে তোর কাছে বিয়ে দিবে না। আমি বললাম এটা কী ধরনের কথা তুমি আমারে বলতেছো মা? নিজুমের মাই তো আমারে বললো, নিজুম আমারে নিজেই বললো যে আমারে বিয়ে করবে। তখন আমার মাথায় এই জিনিসটা চলে আসছে, যেহেতু নিজুমের আম্মা, সাইমন মোল্লা নিজুমের আম্মাকে লোভ দেখাইছে যে ফিশারিটা নিজুমের আম্মাকে দিয়ে দিবে, তার মানে নিজুমের আম্মা এই জন্য সাইমন মোল্লার কাছে নিজুমকে বিয়ে দিবে, আমার কাছে দিবে না। রাত করে আমি ওদের বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি বলতেছি নিজুম বাইরেও তোমার সাথে আমার কথা আছে, তুমি বের হও, তোমার সাথে আমার কথা আছে, এরকম করে ডাকাডাকি করতেছি। আর ওই সময় কিন্তু আপনার এই সাইমন মোল্লা নিজুমের মায়ের হাতেও একটা মোবাইল ফোন দিয়ে দিছে, একটা মোবাইল দিয়ে দিছে মেয়ের সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য। তিনি মনে হয় এই সাইমন মোল্লারে কল দিছে নাকি। সাইমন মোল্লার বাড়ির ওখান থেকে 8-10টা কাজের লোক, ওনার বাড়িতে যে লোকেরা কাজ করে 8-10টা কাজের লোক চলে আসছে। আইসেই ধরেন আমারে এখানে বলতেছে এই তুই মাছ চুরি করার জন্য আসছিস ফিশারিতে। আমি বললাম কি আমি মাছ চুরি করার জন্য আসছি? আমি নিজুমদের বাড়িতে আসছি। বলে না তুই মাছ চুরি করছিস। এই কথা বইলে রে ভাই আমারে এমন মারা মারছে এই ফিশারি ঘাটে, এই মারা সেই মারা না, মাইরা আমাকে ওখানে অজ্ঞান করে ফেলছে, এই পরিমাণের মারছে। আমার জ্ঞান ফিরার পর আমি দেখি যে আমি সাইমন মোল্লার বাড়িতে আমি পিস মরা বান দিয়ে আমি ওখানে বসা, আমার ওখানে বান দিয়ে রাখছে। সাইমন মোল্লা বসে আছে রাতের বেলায়। আমার বলে তুই আমার ফিশারিতে মাছ ধরার জন্য গেছস, তুই মাছ চুরি করস, এবং এর আগেও আমি তোরা কামের লোক হিসেবে রাখছি। ফিশারির মধ্যে তুই লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করছস, রাতের বেলায় ট্রাকে করে মাছ লয়ে গেছে, আমি জানি তুই মাছ বিক্রি করছস, তুই একটা হারামি ছেলে, তোর বাপও হারামি ছিল, খুবভাবে গালাগালি করতেছে। আমি তখন বললাম যে আপনি আমার মাইরেন না, আপনি যে আমারে কেন মারতেছেন এটা তো আমি জানি। এই কথা বলার পরে পোলাপাইনিরে বলতেছে ওর মুখটা বান, ওর মুখটা বান, আমার মুখটা বাইদা ফেলছে। বাইদা বলতেছে তোরা আমি এখান থেকে ছাড়বো না, তোরা আমি চোর হিসাবে ধরছি তো, তোরা আমি থানায় দিব। আমি কি আপনি আমার থানায় দিবেন? বলে তোরা আমি থানায় দিব। ভোর রাতে উনি তখন থানা থেকে পুলিশ নিয়ে আসছে, আইসে কী করছে উনিই জানে, এই মামলা ওই মামলা সব মামলায় একসাথ কইরা পোলাপাইনেও সাক্ষী দিলে আমি চুরি করছি। আমার এই সামান্য মাছ ধরার মামলায় উনি আমাকে পাক্কা 2টা মাস জেলে রাখে। আমি নাকি মাছ চুরি করছি, মাছ চুরির মামলায় আমি তখন আমাদের গাইবান্ধার আমাদের থানার ভিতরে আমি তখন 2 মাসের মতো জেলে থাকি। আমি তখন জেল থেকে বের হই, এবং বের হয়ে আমার বাড়িতে আসার পরে ভাই যেই জিনিসটা পাই, এটা পাওয়ার পরে আমার মনে হয় যেন জেলখানায় আল্লাহ আমার মরণ কেন দিল না। আমি বাড়িতে আসার পরে শুনলাম যে এই সাইমন মোল্লা নিজুমরে বিয়ে করে ফেলছে, এবং ওই বিয়ে পারিবারিকভাবেই করছে। ওনার বড় বউয়ের অনুমতি নিয়ে, ওনার সন্তানদের অনুমতি নিয়ে উনি ওনার মেয়ের নাতিনের বয়সী নিজুমকে বিয়ে করছে, এবং নিজুম ওনার বাড়িতে থাকে। এই কষ্ট আসলে সহ্য করার মতো না, এই কষ্ট আসলে মেনে নেওয়ার মতো না, কিন্তু তারপরে আমি কি করব? আল্লাহ আমাকে গরিব বানাইছে, এবং গরিব হওয়ার কারণেই হয়তো আজকে আমার এই পরিণতি, আমি সব কষ্ট মেনে নিলাম।
এবং মেনে নিই। আমি তো প্রত্যেক দিন কান্না করি ওর জন্য, মানে ওরে ভুলতে পারি না। এরকম ভুইরা একটা লোক, সাইমন মোল্লার মতো এরকম বয়স্ক ভুইরা ধামরা একটা লোকে নিজের মতো এমন সুন্দর একটা মেয়েকে বিয়ে করলো শুধুমাত্র টাকা থাকার কারণে। অথচ আমার টাকা নাই বইলা আমি ওরে বিয়ে করতে পারলাম না। আমি তখন ওদের বাড়ির আশেপাশে এদিক সেদিক কান্নাকাটি করি, এদিক সেদিক ঘোরাফেরা করি। তা নিজেও তখন আমার সাথে এমন করে দেখা টাকাও করে না, কোনো কথা বলে না। দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস পরে একদিন নিজমের সাথে আমার দেখা হয় ওদের বাড়িতে। ওদের বাড়ির পিছনে ওর ছোটো বোনকে দিয়ে ওরা আমি খবর দিও তখন আসে। ওর বিয়ে হওয়ার পরে কিন্তু বেশিরভাগ সময় ওদের বাড়িতেই থাকতো, কিন্তু সাইমন মোল্লা সবসময় ওদের বাড়িতে পাহারাদার বসায় রাখতো যে আমি কখনো যাই কিনা, আমার সাথে ওর কখনো দেখা হয় কিনা। তা নিজের সাথে দেখা হলেও মুখটা অনেক শুকিয়ে যায়, মানে আমার কাছে সে খুব কান্নাকাটি করে। আমাকে বলে এই ভুইরা সারা রাত ধরে আমাকে শরীর টিপায়, আমাকে এক ফোঁটা ঘুমাইতে দেয় না, সারা রাত ওর পা টিপা লাগে, শরীর টিপা লাগে। এবং ওর বউ আমারে সারাদিন কাজ করায়, মানে সাইমন মোল্লার বউ আমারে সারাদিন কাজ করায়। মানে আমি এই বাড়িতে একটা বান্দি দাসীর মতো আছি। আল্লাহ আমাকে মরণ কেন দেয় না, আমি এই কষ্ট আর সহ্য করতে পারি না। এই বলেও খুব কান্নাকাটি করে। আমি বললাম তুমি আমার সাথে পালায় যাইবা, চলো আমরা ঢাকা পালায়ে চলে যাই। ও আমাকে বলে তুমি জানো তুমি যদি আমার নিয়ে পালায়ে যাও তোমার আম্মারে সাইমন মোল্লা মাইরে ফেলবো। আমি বললাম কারে মারবে কারে মারবে না এটা সাইমন মোল্লার ব্যাপার, এইটা আমি জানতে চাই না, এই নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমার কথা সোজা, আমি তোমারে পছন্দ করি, তোমারে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো তাহলে চলো তুমি আমার সাথে পালায়ে যাও, আমার সাথে পালায়ে যাও, আমরা বিয়ে করে দুজনে সুন্দর একটা সংসার করুম এবং সব কিছু বাদ হয়ে যাইব। প্লিজ নিজুম তুমি আমার কথা শোনো। ও আমাকে বলতেছে তুমি কি সত্যি আমার নিবার কথা কইতেছো? আমি বললাম হ্যাঁ, আমি সত্যি তোমার লইয়া যাবো। ও আমাকে বলে তাইলে শোনো, আমি তোমারে বলি শুক্রবার দিন রাত্রেবেলায় 9টার দিকে তুমি আইসো। আমি শুক্রবার দিন রাতের বেলায় 9টা বাজে ওই শুক্রবারে এই দিনের বেলায় হচ্ছে তোমার সাইমন মোল্লা শহরে যাইব, মানে গাইবান্ধা শহরে যাবো মাছের টাকা আনার জন্য। এইসব কিছু আমি তোমার সাথে পালায় যাবো, আর এরই মাঝে তুমি আমার কই লয়ে যাইবা এটা একটু চিন্তা ভাবনা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভাইবো না, আমি তোমার নিয়ে যাবো। পরে এই কথা বলার পরে আমি তখন আমাদের এলাকাতে এক লোক আছে, উনি ঢাকায় থাকে, ওনার বউ লয়ে ঢাকায় থাকে। উনি আমাদের এলাকাতে বলতে আমাদের এলাকা থেকে একটু দূরে আর কি। উনি মাঝে মাঝে গ্রামে আসলে আমার সাথে কথাবার্তা বলতো, আমার সাথে বিড়ি টিড়ি খাইতো, আমার সাথে সম্পর্ক ভালো ছিল। ওনার ফোন নাম্বারটি নিয়ে ওনারে কল দিলাম, উনি তখন ঢাকায় থাকে। কল দিয়ে বললাম বাইরে এমন এমন ঘটনা, আমি তো এরকম গাইবান্ধাতে আমি এরম ওর নিজুমরে নিয়ে পালামু, ওরে আমি বিয়ে করছি, ওর মায়ের রাজি হয় না, আর আমি ঢাকায় ওরে নিয়ে আসবো, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিবেন। পরে আমার বলে আগে তুই লই আয়, ঢাকা শহরে কি কাজের অভাব, আমি তোর কাজের ব্যবস্থা করে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে যাই হোক আমি এর মাঝে নিজুমের সাথে 2বার দেখা হয়। শুক্রবার দিন রাত 9টার দিকে একইভাবে নিজুম আমাকে যেখানে যাইতে বলে আমি সেখানে যাই, এবং নিজুম ওর কিছু কাপড় চোপড় থাকে ওইগুলো নিয়ে ও চলে আসে। আসলে পরে ওই রাত 9টা বাজে আমরা তখন এই সিএনজি যোগে আমাদের ওই বাস কাউন্টারে যাই, এবং ওই রাতের বাস ধরে আমরা তখন রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আবার পাশের সিটে ওরে বসাইয়া ওর মাথাটা আমার কাঁধের মধ্যে রাইখা ওর মাথায় হাত বোলাইতে বোলাইতে ওর হাত টিপতে টিপতে আমি রাজধানী ঢাকায় সকালের মধ্যে পৌঁছে যাই। এবং ঢাকাতে আসার পরে তখন ওই লোকের ফোন দেই, উনি সকালে কল রিসিভ করে না, প্রায় 9টার দিকে উনি কল ধরার পরে বললাম আমি তো আসছি ওরে নিয়া, এবং সায়দাবাদ বাস স্ট্যান্ডে বসে আছি। আমার বলে আমার বাসায় আয়, বাসার ঠিকানা দেয়। একটা সিএনজি ড্রাইভারে বাসার ঠিকানা দিল, ওই সিএনজি ড্রাইভার আমার একেবারে ডিরেক্টলি ওই বাসা পর্যন্ত নিয়ে যায়। ওনার বাড়িতে যাই, মানে ওনার বাসায় যাই। বাসায় গেলে ভাই দেখুন একটা বস্তির মধ্যে থাকে। তো এরকমই মনে হয়েছিল আগে যে উনি সিএনজি চালাইতো, আমাকে এটা বলছিল আর কি গ্রামে থাকতে। কিন্তু ঢাকায় এসে দেখতেছি উনি মিথ্যা কথা বলছে, উনি রিক্সা চালায়, এবং উনি রিক্সা চালায়। পরে আমি বাড়িতে গেলাম, ওনার বউ আবার অনেক ভালো। যাওয়ার পরে আমার আর নিজুমরে নাস্তা পানি দিল, নাস্তা করার জন্য বললো। নিজেও নাস্তা করলো, আমিও করলাম, যদিও অনেক ক্ষুধার্ত ছিলাম। নাস্তা করলাম, করার পরে উনি তখন বলতেছে যে সমস্যা নাই, আমার এখানে থাকো, তুমি আমার বোনের মতো, কোনো সমস্যা নাই, এইখানে থাকো। পরে ওই রিক্সা ড্রাইভার ভাইটা আমার বলে তুমি কি বিয়ে করছো? আমি বললাম না, আমি তো বিয়ে করি নাই। পরে বলে ঠিক আছে তাহলে বিয়েটা করে ফেলো, আমি হুজুরটাইকে আনি। তা বিয়ে করার মতো টাকাও কিন্তু আমার হাতে ছিল না। পরে উনি আমার কিছু টাকা দেয়, কালাম ভাই ছিল ওনার নাম। কালাম ভাই আমার কিছু টাকা দেয়, দিলে পরে কালাম ভাইয়ের টাকা দিয়া আমি তখন অল্প কিছু টাকা কাবিনে নিজুমরে বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমি তখন এই নিজুমরে নিয়ে ওইখানেই থাকতেছি। আর এদিকে আমার মায়ের উপরে মানে ও প্রচুর অত্যাচার হইতেছে, এত অত্যাচার হইতেছে যে বলার মতো না। আমার মা আমাদের বাড়ি ছেড়ে আমার মা আমাদের বাড়িঘর ছেড়ে আমার নানু বাড়িতে চলে গেছে। আমাদের ঘর বাড়ির সমস্ত কিছু হচ্ছে এই আপনার সাইমন মোল্লা ভাঙে দিছে, ওর লোকজনের ঘর বাড়ি সব ভাঙে দিছে। আমার মা চলে গেছে আমার নানুর বাড়িতে। আমার কথা হচ্ছে আম্মার যাই হোক, আমার আম্মা তো বয়স্ক মানুষ, ওনার তো আর দুনিয়াতে কেউই নেই, উনি নিজের সেভ করে থাকতে পারলেই হয়। এবং আমার জীবন থাকতে আমি কখনো এই নিজুমকে ছাড়বো না, যতই যাই হোক না কেন, আমি নিজুমরে ছাড়বো না।
এই কথা মাথায় না আমি তখন নিজুমরে নিয়েই ওইখানে পড়ে আসি যে ঠিক আছে এই সাইমন মোল্লা কী করতে পারে আমি দেখবো। আমি আর বাড়ির নিয়ে চিন্তা করলাম না, নিজুমরে বিয়ে করলাম, করার পরে ওনার বাড়িতেই থাকতেছি। পরে চিন্তা করলাম কাজ কী করা যায়, মানে কী কাজ পাবো। উনি আমার বলে দেখ আমি তো গাড়ি চালাই, মানে রিক্সা চালাই, এখন তুই যদি আমার সাথে রিক্সা চালাইতে পারোস তাইলে হচ্ছে ভালো টাকা পাইবি, দিনে মোটামুটি 600-700 টাকা ইনকাম করা যায় যদি রিক্সা ঠিকমতো চালাইতে পারোস। আমি বললাম যে তাইলে আমি রিক্সায় চালামো, আমি অন্য কোনো কাজ করুম না, রিক্সা চালাইলে নিজের স্বাধীনতা, একদিন চালাইলে চালাইলাম, না চালাইলেও নাই, আবার রাতে চালাইলেও পারি, দিনে চালাইলেও পারি, তাই সমস্যা নাই। কিন্তু আমি তো ঢাকা রাস্তাঘাট চিনি না। উনি আবার বলে সমস্যা নাই, তোর আমি সব কিছু চিনিয়ে দিমুনি, তুই আস্তে আস্তে করে থাক আমার লগে। পরে আমি কালাম ভাইয়ের সাথে থাকতেছি। কালাম ভাই আমার কখনো এইখানে কখনো ওইখানে মাঝে মাঝে রিক্সা দিয়ে আমি চালাই। তাই যেহেতু আমি অভিজ্ঞ একজন মানুষ ছিলাম, অতটা অসুবিধা হয় নাই। অল্প কয়েকদিনের মাঝে আমার রিক্সাটা আয়ত্তে চলে আসছে। তো আয়ত্তে আসার পরেও ভাই মানে রাস্তা তো চিনতাম না। অনেক সময় কাস্টমার মানে প্যাসেঞ্জার উঠলে আমার বলতো ভাই অমুক জায়গায় যাবো। আমি বললাম ভাই আমি চিনি না, আপনি চিনেন? বলে চিনি। তাই আমি বললাম ঠিক আছে, ওই লইয়া যাইতাম। ভাড়া যদি হইতো 20 টাকা, আমার 10 টাকা দিত। আমি কিছু কইতে পারতাম না, কারণ আমি তো চিনি না, ভাড়া কত এটাও জানি না। এরকম করে অন্তত 2-3 মাস কষ্ট মষ্ট কইরা ওনারে নিয়ে চলছি। 2-3 মাস পরে এরপরে নিজুম হঠাৎ করে বলতেছে ও গার্মেন্টসে চাকরি করব। বলে গার্মেন্টসে চাকরি করবো, অনেক মাইয়ারা গার্মেন্টসে চাকরি করে, অনেক ভালো টাকা বেতন পায় গার্মেন্টসের বেতন অনেক ভালো, আমি গার্মেন্টসে ঢুকে যাবো, তুমি কী কও? আমি বললাম তুমি গার্মেন্টসে ঢুকবা, গার্মেন্টসে তো অনেক সমস্যা, পারবা? বলে পারবো না কেন, অবশ্যই পারবো। এই কথা বলে ও তখন গার্মেন্টসে ঢুকে গেল, গার্মেন্টসে চাকরি করতেছে, আমি তখনও রিক্সা চালাই। এরকম করে একদিনও আমার হঠাৎ করে বলে যে তুমি আর রিক্সা চালাইও না, তুমি রিক্সা চালাইলে আমার খারাপ লাগে, মানুষে তোমার রিক্সার ড্রাইভার কয়, আমার রিক্সার ড্রাইভারের বউ কয়, আমার এটা ভালো লাগে না, তুমি অন্য কোনো কাজ করো, অন্য যে কোনো কাজ করো, সমস্যা নাই, কারণ আমি তো গার্মেন্টসে চাকরি করি, আমি মোটামুটি ভালো টাকায় বেতন পাই, এবং আমি যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমরা খুব ভালো করেই চলতে পারবো। সো তোমার এত কষ্ট করে রিক্সা চালানোর দরকার নেই, তুমি অন্য কিছু করো। তা আমি তখন আলাদা একটা বাসা ভাড়া করে নিজুমের সাথে, আলাদা একটা বাসা ভাড়া করে আমি আর নিজুম একসাথেই থাকি। পরে আমি বললাম যে অন্য তুমি আমাকে কি করতে বলতেছো, মানে আমি অন্য কি আর করতে পারবো? আমাকে বলে অন্য অনেক কাজই তো আছে, মানুষ করে না, মানুষ তো কত কাজই করে, তুমি অন্য যে কোনো একটা কাজ করো। তা ওর কথা মতো পরে আমি অন্য কাজটা কি করব, ও আমাকে দেখাই দিল যে তুমি হোটেলে চাকরি করো, তা সবাই তোমার হোটেলে কাজ করো, আর আমার খারাপ লাগবে না, হোটেলে কাজ করো। পরে আমি ভাই হোটেলে একটা মেসিয়ারে চাকরি নিলাম, বাংলা হোটেলে। আমার বউ কইলে ওইটাই বালা, রিক্সা চালানোর থেকে এটাই বালা। তা আমি তখন এই হোটেলে মেসিয়ারে কাজ করতেছি, ও তখন এরকম গার্মেন্টসে চাকরি করে বেতন টেতনও ভালো পাইতেছি, ও বেতনও ভালো পায়, অনেক ভালো টাকাও বেতন পায়, আমিও মানে মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি। জামাই বউ মিল্লা একটা টোনাটুনির ভাই মিষ্টি প্রেমের সম্পর্ক হয়ে গেছে। কিন্তু এরই মাঝে আমি আবার মার জন্য টাকা পাঠাইতেছি, মায়ের সাথেও ফোনে যোগাযোগ করি, মাও ভালো আছে গাইবান্ধাতে, নানুর বাড়িতে আছে, আমাদের বাড়িতে আর থাকে না, নানুর বাড়িতে থাকে, মামাদের সাথে থাকে। আমি মায়ের খরচের টাকা দিয়ে, আর আমাদের বাড়িঘর সব কিছু ভাইঙা জায়গাটাকে মোটামুটি যা আছে সব কিছু হচ্ছে সাইমন মোল্লা দখলে নিয়ে গেছে, ও দখল করে ফেলছে। তা যাই হোক আমি আর এই নিয়ে কোনো কথা বলতে চাই না, ও নিয়ে গেছে, ও নিয়ে যাক, আমি তোর বউ নিয়ে আসছি, এই রাগ আমার উপরে ওর। যাই হোক এরকম করে আমি তখন সেখানে থাকতেছি। এমন করতে করতে একদিন মানে হঠাৎ করে ও আমারে ফোন দিছে, মানে আমার বউ নিজুমে ফোন দিছে। ওই দিন ছিল মঙ্গলবার রাতের বেলায় ডিউটি করে আসার সময় আমারে ফোন দিয়ে বলতেছে তুমি একটু আজকে তাড়াতাড়ি বাড়িতে আসো, বাসায় আসো, আমাদের বাসায় একটা মেহমান আসছে। এই কথা আমার নিজুম বলতেছে। আমি তখন বললাম যে কী বলো, বাসায় মেহমান? কোন মেহমান আসছে? পরে বলে একটা মেহমান আসছে, তুমি আসো তাড়াতাড়ি, তোমার আসলে দেখামো। পরে আমি আসতেছি ভাই, আসার সময় আমি দেখলাম যে হঠাৎ করে মানে একটা গাড়ি, একটা প্রাইভেট কার, মানে আপনার এখানে আমার বাসার মানে আমাদের ওই বস্তি এলাকাতে, তো ওই বস্তি এলাকাতে কিন্তু এইভাবে প্রাইভেট কার আসার কোনো কারণ নাই, কিন্তু প্রাইভেট কার ঢুকতেই কষ্ট হয়। একটা প্রাইভেট কার দেখার পর আমি তখন আস্তে আস্তে বাসার দিকে গেলাম, এবং বাসার দিকে যাওয়ার পরে মানে দেখলাম যে অনেক মহিলারা কানাঘষা করতেছে। আমি তখন বাসার দিকে গেছি, যাওয়ার পরে দেখি যে একটা লোক বসে আছে, ট্রাই পরা, কোট পরা, অনেক মানে দেখে অনেক বড় লোক মনে হলো। তা আমি তখন ভাই লুঙ্গি পরে আসি, গেঞ্জি গায়ে দিয়ে আসি, মানে ঘাড়ের মধ্যে একটা গামছা। তা যেহেতু আমি হোটেল থেকে আসছি, পরে আমি যাওয়ার পরে বললাম নিজুম এটা কে? পরে বললাম আমার ভাই। আমি তখন বললাম যে তোমার ভাই মানে এটা কী ধরনের কথা, তোমার তো কোনো ভাই না, আমি তো জানি তোমার একটা ছোটো বোন আছে মাত্র। পরে বলে এটা আমার ভাই। তাই আমি বললাম যে এটা তোমার কেমন ভাই? উনি তখন কাছে যাওয়ার পরে আমার জড়াই ধরে কান্না করতে শুরু করছে, মানে কান্না করতেছে। আমি বললাম যে ভাই কান্না করতেছেন কেন, আমি তো আপনার চিনি না। পরে বলতেছে ভাই রে, আল্লাহর কি হুকুম, আমি আল্লাহর মুখে শুনেছিলাম এই দুনিয়াতে নাকি মানুষের মতো মানুষ হয়, মানুষের চেহারার মতো মানুষের চেহারা হয়, কিন্তু এটা যে এত কাছাকাছি হবে আমি এটা বুঝতে পারি নাই। আপনার বউয়ের চেহারা অবিকল আমার ছোটো বোনের মতো।
আমি তখন বললাম, এটা কী বলেন? বলে, হ্যাঁ, আমার ছোটো বোনের মতো। আমার ছোটো বোনে হচ্ছে মারা গেছে, আমার ছোটো বোনটা অসুস্থ হয়ে মারা গেছে। একেবারে অবিকল আপনার বউয়ের মতো চেহারা ছিল আমার ছোটো বোনের। তা আমার একদম অবিকল আপনার বউয়ের মতো। তা এই আপনার বউকে দেখার পর আমি আমার বোনেরে ফিরে পাইছি। রে ভাই, আপনি আমার ভাই, আপনি কী করেন? আমি তখন বললাম, ভাই আমি তো হোটেলে চাকরি করি, আমার বউ গার্মেন্টসে চাকরি করে। বলে, হ্যাঁ আমি তো জানি আপনার বউ গার্মেন্টসে চাকরি করে। এখন আপনি যদি আমার অনুমতি দেন, আমি আপনার আপনার বউকে আমি আমার বোন বানাইতে চাই। যেহেতু আমি আমার বোনকে হারাইছি, আমি ওরে আমার রক্তের বোন বানাতে চাই এবং ওর সাথে আমি ভাই বোনের সম্পর্কটা রাখতে চাই। এবং লোকটা খুব কান্না করে দিল, ওনার চোখের পানি পড়তেছে। তা আমার তখন একদম মনটা গলে গেল। গরিব মানুষ তো, এরকম করে কেউ বললো তো আসলে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। আমিও কান্না করে দিয়ে বললাম, ভাই ঠিক আছে, সমস্যা না, আপনি কান্না করেন না, আপনি যে কোনো সময় আমার বাসায় আইসেন, আপনি আমার বাসায় আইসেন, আপনার যে কোনো সময় মন চায় আপনি আইসেন। তা লোকটা বললো, আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো। এমন করে আমার হাতে 10,000 টাকা দিল। আমি বললাম যে, না ভাই, আমি এই টাকা নিব না। এই টাকা কেন নিব? আমার বলে, না না না, আমি আমার বোনেরে পাইছি, আপনি আমার বোনের কিছু কিনে দিবেন, আমার তো এখন সময় নেই, আমার ব্যবসার কাজে চলে যেতে হবে, এই টাকাটা আপনি রাখেন। তো এই টাকাটা আমার দিয়ে উনি তখন গাড়ি দিয়ে চলে গেল। গাড়ি দিয়ে চলে গেল। তো ওই টাকাটা তখন আমার কাছে আসে। আমি টাকাটা নিজেমের হাতে দিলাম। নিজেম আমারে বলে যে, লোকটা আমার দেখে গাড়ি দাঁড়ো করে আমার কাছে এসে কান্নাকাটি শুরু করছে। আমি তো ভয় পেয়ে গেছি যে এত বড় লোক এরকম দামি গাড়ি নিয়ে আসছে। পরে আমি বললাম যে, দেখছো, মানুষের মতো মানুষ হতেই পারে, তোমার তো ভাগ্য ভালো, তুমি বড় লোকের বোন হয়ে গেছো। আমার বলে, তাইলেও তুমিও তো বড় লোকের বড় লোকের বোনের বউ হয়ে গেছো, তুমি এটা বুঝো না? তাই আমার সাথে দুষ্টামি করে, আমি ওর সাথে দুষ্টামি করি। এরকম করে কয়েকদিন পরে, 2 দিন পরে উনি আবারও আসছে। আইসা বলতেছে, আমারে বলে, ভাইয়া আগামী দিন আমার বাড়িতে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনি আগামী দিন কাজে যাবেন না, এবং আগামী দিন শুক্রবার, কি বৃহস্পতিবার, শুক্রবারে নিজুমরে বললো, নিজুমের অফিসে শুক্রবারে বন্ধ থাকে, যে নিজুমেরও আর আপনারা আমি আমার বাসায় নিয়ে যাবো, শুক্রবারে আমার মা আছে, আমার অন্য ভাইয়েরা আছে, একটু আমি বাসায় নিয়ে যাবো। পরে আমি বললাম যে, ভাই আমরা তো গরিব মানুষ। উনি আমার বললো, চলেন শপিং করাই দিব। তা আমি যাই না, তারপরেও জোর করে আমার নিজুমরে উনি মার্কেটে নিয়ে গেছে। ভাই, এত বড় লোকের মার্কেটে আমি জীবনেও যাই নাই। নাম শুনেছি বসুন্ধরা বা যমুনা, এগুলোর নাম শুনছি, কিন্তু কখনো ওরকম করে মার্কেটের ভিতরে ঢুকি নাই। কিন্তু উনি আমার নিজুমরে মার্কেটের ভিতরে ঢুকাই দিয়ে, রে ভাই, এত টাকা শপিং করাই দিছে বলার মতো না। শপিংয়ের ব্যাগ নিয়ে হাঁটতে পারি না। আলহামদুলিল্লাহ শপিং নিয়ে নিজুমও তখন বাসায় আসলো, আমিও আসলাম। এবং আসার পরে খুব ভালো লাগলো। নিজুমও জামাগুলো পরলো। এত দামি জামা তো কখনো নিজুমও পরে নাই, আমিও কখনো এত একটু দামি জামা পরি নাই। তা পরলাম, জামাই বউ দুজনে মিলা পরের দিন একেবারে লাখ সাহেবের মতো ওই লোক তখন আসছে। আসার পরে বলতেছে, ভাইয়া চলেন আপনাদেরকে নিয়ে যাবো আমাদের বাসায়। তো এরকম করেই বললো, উনি তখন নিয়ে গেল ঢাকারই কোনো একটা জায়গায় মধ্যে, উনি নিয়ে গেছে ওনার বাসায়। এবং নিয়ে যাওয়ার পরে ওই এলাকাটাও আমি চিনি, ওই এলাকাটা খুব বড় লোকের এলাকা, ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলা আসছে, এই মহিলা এসেই নিজুমরে ধরে কান্নাকাটি শুরু করছে। মারে, তোরে আমি এতদিন পরে পাইছি, তুই আমার মা, তুই কেমনে আমার কাছে আবার ফিরে আসছস, কোন রূপে ফিরে আসছস, এটা বলে কান্নাকাটি করতেছে। পরে ওইখানে ওনার ভাই ছিল, ছোটো ভাই, তারাও আসছে, আইসা ওরে দেখতেছে, ওর সাথে কথাবার্তা বলতেছে। তা সবাই ওরে পাইরা আলালো দোলালো, ওরা যা করতেছে বলার মতো না। এর মধ্যে মহিলা তার গলা থেকে স্বর্ণের চেন খুলে ওরে দিয়ে দিছে, নিজুমরে দিয়ে দিছে। কী যে একটা অবস্থা ভাই, আমি বলে বোঝাতে পারবো না। পরে আমি বললাম যে, এবারে মহিলা বলতেছে, তুই আমার সাথে থাকবি, তুই আমার বাসায় থাকবি, আমার বাসায় তুই থাকবি, তুই আমার বাসা ছেড়ে যাইতে পারবি না, তুই আমার মেয়ে। তারপর ওই যে ভাইটা আছে, ওনার নাম হচ্ছে মুমিন খান আর কি, আমি মুমিন ভাই বলে রাখি। তা মুমিন ভাই তখন বলতেছে যে, না সমস্যা নাই, ওর হাজব্যান্ড আছে, ও হাজব্যান্ডের সাথেই থাকবে, তোমার যখন দেখতে মন চাইবো ও তোমার এসে দেখে যাইব, আর ওর ফোন নাম্বারটা তুমি রাইখা দাও। তো সারাটা দিন ওনাদের সাথে ছিলাম। এরপর আমাদের সাথে গাড়ি নিয়ে বেরোইছে উনি শুক্রবারে বিকালবেলা, এই দিক সেদিক সহ ঢাকা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমাকে আর আমার বউকে নিয়ে উনি অনেক ঘুরছে, অনেক জায়গায় গেছে, অনেক ঘোরাফেরা করছে। আমাদের সাথে উনি অনেক ভালো সময় কাটাইছে মুমিন খানে। তা ভালো সময় কাটায় আমাদেরকে আবার সন্ধ্যার দিকে আমাদের বাসার সামনে নামায় দিছে। আমরা তখন আসছি। ভাইরে ভাই, এরপরে 2 দিন পরে আমার বউরে নিয়ে যায়, আমারে নিয়ে যায়, আইসা আমাদেরকে শপিং করায় দেয়, টাকা দেয়, মোবাইল কিনা দেয়। কী যে একটা অবস্থা বললে বোঝাতে পারবো না। এবং এই বস্তির সবাই আমাদের সাথে ভয়ে কথা বলে না, যে সবাই ভয়ে কথা বলে না, এরকম করে আমাদের বাসায় আসছে যাচ্ছে, উনিও আসতেছে, আমিও যাচ্ছি। এমন করতে করতে ভাই একদিন হঠাৎ করে আমি এই হোটেল থেকে আসছি, আসার পরে দেখলাম যে নিজুম বাসায় নেই। পরে নিজুমের মোবাইলে কল দিলাম, দেখলাম নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি ভাবলাম ওই কিন্তু মাঝে মাঝে এরকম মুমিন ভাইয়ের বাসায় চলে যায়, গার্মেন্টস থেকে আসার সময় মুমিন ভাইয়ের বাসায়, ওই সময় গার্মেন্টস খুব একটা করতো না, মাঝে মাঝে যাইতো। তো কারণ ওরা মুমিন ভাই ওই সময় টাকা দিত। মুমিন ভাইয়ের নাম্বারে ফোন দিলাম, মুমিন ভাই ফোন ধরছে। আমি বললাম যে, ভাইয়া এই নিজুম কি আপনাদের বাসায় আসছে? পরে বলেন, না আমাদের বাসায় তো আসে নাই। তা আমার ওই ইয়ের সামনে একটা দোকান আছে, আমার ওই বাসার ওইদিকে সামনে দোকানটার মধ্যে গেলাম, গিয়ে বললাম যে, ভাইরে
আমার বউরে কি দেখছে, আমার বউ কি এদিকে আসছে? পরে বলে আপনার বউ তো আপনার ওই আপনার ওই শ্যালকের সাথে চলে গেছে, মানে আপনার ওর ভাইয়ের সাথে চলে গেছে। আমি বললাম যে কীরকম গাড়ি? বলে এরকম গাড়ি যেটা সবসময় আপনাদের এখানে আছে, ওই গাড়ির মধ্যে উঠে গেছে, ওই লোকের গাড়ি দিয়ে গেছে। আমি বললাম কি বলো, ওই লোকের গাড়ি দিয়ে গেল, কিন্তু ওই লোকের যে জিজ্ঞেস করলাম সে তো বলে নিজম নাকি যায় না। পরে আবার ওনারে কল দিলাম, কল দিয়ে বললাম ভাই আমার বউ নাকি আপনার সাথে গেছে, আমার বাসার সামনে যে দোকান আছে দোকানদারে দেখলো, এখন আপনাকে আমি আপনার সাথে দেখা করবো। উনি আমার বলে ধুর বেটা ফোন রাখ, এটা বলে উনি তখন ফোনটা কেটে দিল। এবং হঠাৎ করে ওনার ব্যবহারটা জানি কেমন হয়ে গেল, মানে একটু দুর্ব্যবহারের মতো হয়ে গেল। আমি তো তখন ভয় ঢুকে গেল, কিরে উনি এরকম খারাপ ব্যবহার, ধুর বেটা রাখ এটা বলে কেটে দিল। এরপরে আবার কল দিলাম যে নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ হওয়ার পরে ভাই আমি তো আর দুনিয়াতে নেই, কিরে নাম্বার বন্ধ কেন? এবার আমি তখন দৌড়ে ওই বাড়িতে গেলাম, যে ওনাদের যে বাসার ঠিকানা, ওই বাসার ঠিকানা অনুসারে গেলাম, যে দেখলাম যে বাসার সামনে দারোয়ানের দেখে বললাম যে ভাই আমি তো মুমিন ভাইয়ের কাছে যাবো, একটু মুমিন ভাইরে ডাকবেন, বা ওনারা আম্মারে ডাকবেন। পরে বলে আমার বলে মুমিন ভাইরে পাইলেন কই, মুমিন ভাইয়ের আম্মারে পাইলেন কই, এটা তো একটা গেস্ট হাউস। আমি বললাম গেস্ট হাউস মানে? বলে হ্যাঁ গেস্ট হাউস, এটা মাঝে মাঝে মানুষ ভাড়া নেয়, অনেক বিদেশিরা আসলে, বিদেশিরা ফ্যামিলি নিয়ে আসলে ভাড়া নেয়, আবার সরকারি লোকজন থাকলে ভাড়া নেয়, এটা তো গেস্ট হাউস। আমি বললাম কী বলেন এটা গেস্ট হাউস? বলে এটা গেস্ট হাউস, এখানে কোনো থাকে না, এটা কোনো ফ্যামিলি, এটা কারো ব্যক্তিগত বাসা না। মানে আমি তখন বলতেছি মুমিন ভাইয়ের মা ভিতরে আছে, আমি গেছি। বলে ধর মিয়া ভাইরন তো সরেন, যেহেতু ভাই মানে বুঝেন তো হোটেলে চাকরি করে, গায়েও কাপড় চোপড় ময়লা, দারোয়ানের ধাক্কায় বাইর করে দিল। তা মুমিন ভাইয়ের নাম্বারে কল দিয়ে ওনারা আর পাই না। এরপরে দৌড়ে থানাতে গেলাম, থানাতে গিয়া বিস্তারিত বলার আগে আমারে বলে এইসব মামলা টামলা নেওয়া হবে না, আপনি বেরোন। আমারে কোনো মূল্যায়ন করলো না আর কি, যে আমি ওরকম কাহিনী করে এটা বলতেছিলাম আর কি, যেমন আমার কথা শুনলো না ভাই। গরিব মানুষ ওখান থেকে বের করে দিল। কামাল ভাইয়ের কাছে গেলাম, কামাল ভাইয়ের কাছে যাওয়ার পরে মানে কালাম ভাইয়ের কাছে গেলাম, কালাম ভাই তখন আমার সাথে খারাপ ব্যবহার করে। আমারে বলতেছে মিয়া ঢাকা শহরে আসছো 2 দিনে হয় নাই, তোমার আর তোমার বউর গরমে তো এখানে থাকা যায় না, মানে অতিরিক্ত গরম দেখাইতে আসো, মানে লোক একটারে পাইছো, এটারে ভাই বানাইয়া তারে নিয়ে ঘুরো, তারে নিয়ে ফিরো, মানে সে তোমাদের সব হয়ে গেছে, এই বেটা দেখো তোমার বউরি নিয়ে বিক্রি করে দিছে। বাইরে ভাই তখন আর মানে কষ্ট সহ্য করতে পারি না, কি আমার বউরি নিয়ে বিক্রি করেছে, আমার বউরে কই বিক্রি করে দিব, আমার বউরে কই বিক্রি করবো? বলে বিক্রি করে দিছে, দেখ দিয়া তোর বউরে কই বিক্রি করতে, তাহলে তোর বউরে কই লিয়ে যাবো, সুন্দরী একটা মেয়ে নিয়ে আসছো, ঢাকাতে আসার পরে পাগল হয়ে গেছো। ভাই আমি রাস্তার মধ্যে তখন পাগলা কুত্তার মতো দৌড়াইতেছি, কখনো এদিকে কখনো ওইদিকে, কিরে কই লয়ে গেল। বারবার ওই বাসার সামনে যে ওনাদের ওই বাড়ির সামনে মুমিন ভাইয়ের নাম্বার বন্ধ, মুমিন ভাইয়ের নাম্বারে আর লাইন পাই না, মানে মোবাইলটাই বন্ধ করে দিছে। তখন আমি বুঝতে পারলাম যে আমি ওই আবার এসে দোকানদারের সাথে কথা, দোকানদার আমাকে একটা কথা বলে, ভাই আমি নিজের চোখে দেখছি যে এই লোকে আপনার বউরে নিয়ে গেছে বাসার সামনে থেকে, আপনার বউ বাসার সামনে থেকে ওনার গাড়িতে উঠছে। তা উনি বলতেছে উনি নিয়ে যায় না, মোবাইল নাম্বারও বন্ধ। তাই যেহেতু যদি মোবাইল নাম্বার যদি উনি নিজমরে নাই নিব, তাহলে মোবাইল নাম্বার বন্ধ কেন, মোবাইল নাম্বার কেন খোলা নাই? এইভাবে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় প্রায় 1 মাসের মতো আমি গ্রামে পর্যন্ত গিয়ে ওরে খুঁজে আসছি, যে আমার না বইলে কোনো গ্রামে চলে গেল কিনা। গ্রামে গিয়েও আমি ওরা পাই না। ও ছোটো বোনের বিয়ে দিছে, ও ছোটো বোনের মায়ের সাথে থাকে, ওরা ওই আগের মতো কাজ কাম করে। তো ওই সাইমন মোল্লা ওদের কোনো ক্ষতি করে না, আমাদের ঘর বাড়ি সব ভেঙে ফেলছে। গ্রামে গিয়েও আমি ওরা পাইলাম না। পরে গ্রামে অনেক খোঁজাখুঁজি করে তারপর নিঃস্ব হয়ে গ্রাম থেকেও ফিরে আসলাম, আবার ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পরে তাও খুঁজতেছি, কিরে ও নাই 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 নাই, পাইলামে না। দীর্ঘ প্রায় 1 মাস পাগলা কুত্তার মতো আমি কোনো জায়গায় বাদ দিলাম না। 1.5 মাসের কাছাকাছি একদিন রাত 1টার দিকে আমি তখন না খাইয়া না দেয়া রাস্তায় ঘুরি, একদিন হোটেলে কাজ করি, একদিন করি না, মানে খুবই অভাবে। একদিন রাত 1:30টার দিকে আমার মোবাইলে একটা কল আসছে, নাম্বারটা চিনি না, রিসিভ করছি, তখন ঘুমরে কাঁদতেছে। আমি বললাম কি এরকম করে কাঁদেন কেন? আমারে বলে তুমি আমারে চিনো না, আমি নিজুম। আমি বললাম নিজুম তুমি? বলে হ আমি নিজুম। আমি নিজুম তুমি কই গেলা, তোমারে তো আমি পাইলাম না, তোমার কি হয়েছে? পরে আমারে বললে জামাই গো, ও জামাই তুমি আমারে মাফ করে দিও, আমি আর তোমার বউ নাই। আমি বললাম কী হয়েছে তোমার, তুমি কই? পরে আমারে বলে আমি 10 বেটার বউ হয়ে গেছি, আমি এখন 10 বেটার বউ, আমি আর তোমার বউ নাই। আমরা ওই লোকটারে বিশ্বাস করে ভুল করছি। এই মুমিন খান ওই লোকটা একটা প্রতারক, সে আমার মতো অনেক মেয়েরে ওরকম বোন বানাইয়া মেয়েগুলারে বিভিন্ন খারাপ জায়গায় বিক্রি করে, আমারও এক জায়গায় বিক্রি করে দিছে। তাই বললাম তুমি নাম্বার পাইলা কই? বলে কাস্টমার আমার কাছে আসছে, কাস্টমারটা দেখা ভালো মনে হয়েছে, ওনার হাতে পায়ে ধরে আমি নাম্বারটা নিছি। আমি বললাম তুমি কোন জায়গায় আসো? তা বলে আমি অমুক জায়গার মধ্যে আছি, অমুক জায়গায় আমার লুকিয়ে রাখছে। তুমি জায়গার নামটা বলো। ও বলে জায়গার নাম আমি বলতে পারবো না, শুধু এইটুকুনি বলতে পারবো যে আমার এই জায়গায় লুকিয়ে রাখছে। তা এই কথা বলার পরে তখন আমি নাম্বারটা পাই আমাদের যে বাড়িওয়ালা ছিল, মানে বস্তির যে বাড়ির মালিক ছিল, বাড়িওয়ালার কাছে গিয়ে কান্নাকাটি করে বলতেছি, ভাইরে আপনি তো ঢাকা শহরের অনেককেই চিনেন, আপনি যদি পারেন আমার বউরে বাঁচান, আমার বউ এরকম প্রতারণার শিকার।
পরে তিনি আমার বলে চল বেটা থানায় চল। আমার নিয়ে তিনি যখন থানায় গেল, থানায় গিয়ে আমার এসআইয়ের কাছে লয়ে গেল, আমাদের লোকাল থানায় এসআইয়ের কাছে গেলাম। যাওয়ার পরে এসআই আমার বলে তুই ঘটনা বল। আমি তখন পুরো বিস্তারিত ঘটনাটা বললাম। বলার পরে আমি তখন এসআইয়ের নাম্বারটা দিলাম যে এই নাম্বার থেকে রাতের বেলায় বউ আমারে কল দিছে। পরে বলো আচ্ছা ঠিক আছে, আমরা তোরে কল দিলে তুই চলে আসিস। এই কথা বলার পরে আমি তখন ওইখান থেকে বাসে আসলাম। আসার পরে সকালবেলা গেছি থানাতে, আমি আসলাম। আসার পরে দুপুর 1টার দিকে আসে আমার কল দিছে। কল দিয়া আমার বলে খাইরুল ভাই আপনি কই? আমি বললাম আমি তো বাসায়। বলে আপনি আসেন, তাড়াতাড়ি থানায় আসেন, এখনই আসেন। আমি তখন এই বের হয়ে দৌড়ে থানার দিকে গেলাম। থানার দিকে যাওয়ার পরে এসে আমার বলছে গাড়িতে উঠেন, এই গাড়িতে উঠেন। পরে আমি গাড়িতে উঠছি। উঠার পরে তিনি আমার ডিরেক্টলি একটা জায়গায় নিয়ে গেল, একটা কারখানাতে। কারখানা বলতে ওইটা একটা হোটেলের মধ্যে নিয়ে গেছে, উপরে কারখানা নিচে হোটেল। গিয়ে হোটেলের মাটিতে দৌড়ছে, দৌড়া বলতেছে এই নাম্বারটা কি আপনার? হোটেলের মালিককে বলে হয় নাম্বার আমার। বলে কালকে রাত আপনি কই গেছিলেন? হোটেলের মালিক তখন কোনো কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। বলে বেরিয়ে আসেন। ওই ক্যাশ থেকে ওনারে বের করলো, বের করে বলে কালকে রাত আপনি কই গেছিলেন, কোন হোটেলে গেছিলেন, কোন হোটেলে মেয়ের কাছে গেছিলেন? তারপরে বলে অমুক জায়গায় অমুক হোটেলের মেয়ের কাছে গেছি। তারপরে আপনার মোবাইল দিয়ে কি ওই মেয়ে কোথাও কল করছে? বলে হ্যাঁ, ওই মেয়ে কান্নাকাটি করতেছে 1 মিনিট কথা বলার জন্য। পরে আমার মোবাইল দেওয়ার পরে ওই মেয়ে নাকি তার জামাইয়ের সাথে কথা বলছে। তারপরে বলে উঠেন গাড়িতে। ওই হোটেল মালিকরাও তখন গাড়িতে উঠাইলো। উঠে পুলিশও 8-10 জন আরও তারা থানা থেকে মানে ওদের লোক সংখ্যা বাড়াইয়া সেম যে হোটেলে বললো একদম রাজকীয় এক হোটেলে গিয়ে তখন রেড দিল পুলিশে। এবং রেড দিয়ে ওইখানে প্রায় 14টার মতো মেয়েরে ধরলো। এবং ওই 14টা মেয়ের মাঝে রে ভাই আমি আমার বউ নিজুমরে পাইলাম। নিজুম আমার জড়াই ধরে চিৎকার করে কাঁদতেছে, আমিও নিজুমরে ধরে কাঁদতেছে। নিজুম বলে কয় লাখ টাকা যে আমার বিক্রি করছে হিসাব নাই, আমারে বিক্রি করে দিছে, এখানে আমারে বিক্রি করে দিছে। পরে পুলিশ আমার বউরে আমার বুঝিয়ে দিল এবং অন্য মেয়েগুলোর পুলিশ তখন থানার দিকে নিয়ে গেল। ওই অনেক সবগুলো মেয়ে ওখানে বিক্রি করা এবং তাদের ঠিকানা পেলে তাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দিবে। আমি তখন নিজুমরে নিয়ে আমি এখানে আসছি। আসার পরে আমি তখন নিজুমও আমার জড়াই ধরে কাঁদতেছে, আমি ওরে জড়াই ধরে কাঁদতেছে। বাসায় আসার পরে আমি বললাম তুমি কেন? এরপর আমি এই বাসাটাই চেঞ্জ করে ফেলি, এই বাসায় আমি আর থাকি না। কারণ যে বাসা থেকে আমার বউ এরকম করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওই বাসায় থাকলাম না। বাসায় না থেকে আমি অন্য একটা বাসা নিয়ে বললাম বউরে তোমার আর চাকরি করা লাগবো না, তুমি আর চাকরি করো না, তুমি চাকরি করলে আমি তোমার হারাই ফেলবো, প্রয়োজনে আমি চাকরি করবো, তোমার আর চাকরি করা লাগবো না। এরকম করে আমি তখন ওর চাকরি বন্ধ করে দিলাম। দিয়ে আমি তখন আবার রিক্সা চালাইতে শুরু করলাম। আমি আবার রিক্সা চালাইতেছি ঢাকাতে। আমি অন্য একটা বাসা ভাড়া করে ওই বাসায় ওরা রাখছি। এরকম করে কিছুদিন যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার বউ এবার প্রেগনেন্ট হয়েছে, মানে বাচ্চা কনসেপ্ট করছে। বাচ্চা কনসেপ্ট করার পরে আমার একটা কন্যা সন্তান হয়েছে। ওই সময় আমি মারে আনার জন্য চেষ্টা করছি ঢাকাতে, মারে আনতে পারি না, মা অনেক অসুস্থ। মা দাদির বাড়িতে খুব মানে নানির বাড়িতে খুব কষ্টে আছে, মাও আর আসলো না। পরে আমার একটা কন্যা সন্তান আমার মেয়েটা হইলো। এবং মেয়েটা হওয়ার পরে ভাই আমার মেয়েটা মানে জন্মের পর থেকেই কেমন জানি মানে নিঃশ্বাস নিতে গেলে নিঃশ্বাস আটকায়া যায়। মানে ওর নিঃশ্বাস নিতে গেলে মানে ক্লিয়ারলি নিঃশ্বাস নিতে পারে না, এরকম করে নিঃশ্বাস আটকায়া যায়। ও অনেক মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করে, ওর নিঃশ্বাস আটকায়া যায়, মানে অনেকটাই অসুস্থ। তো এরকম অসুস্থ হয়ে যাওয়ার পরে নিঃশ্বাস নিতে পারে না। তা আমি ভাবি যে হয়তো ঠিক হয়ে যাবে, হোমিওপ্যাথি বা এরকম ছোটোখাটো ডাক্তারের কাছে নিয়েছে, তারা আপাতত বাচ্চাদেরকে যে ওষুধ দেয় ওইটা নিয়ে যাইতেছে। এমন করতে করতে প্রায় 2 বছরের মতো আমার মেয়েটা বড় হয়, 2 বছর বয়স হয়। এবং 2 বছর বয়স হওয়ার পর তখন আমার মেয়ের একটা রোগ ধরা খায় যে ওর ফুসফুসিতে সমস্যা, এটা অপারেশন করতে হবে ডাক্তার বলে। তা অপারেশন করতে প্রায় 1.5 লাখ টাকার মতো লাগবে ডাক্তারের মতে। তো 1.5 টাকাও আমাদের কাছে নাই, 1.5 লাখ টাকা দিব কোত্থেকে? তখন এই মেয়েটার অবস্থা খুব খারাপ ভাই। আমার মেয়েটা এত সুন্দর হয়েছে বলার মতো না, এতটাই সুন্দর হয়েছে, এত সুন্দর মায়াবী চেহারা মেয়েটার। তাই মেয়েটা নিঃশ্বাস নিতে গেলে ওর মনে হয় কলিজাটা বেরিয়ে যায়। এইভাবে প্রায় আরও 2 বছর আমার মেয়েটা 4 বছরের পরে, এই 4 বছর পর্যন্ত একই অবস্থা, নিঃশ্বাস নিতে পারে না। আমি যে টাকা রিক্সা চালাই, যে টাকা বেতন পাই, সেই টাকা বেতন দিয়া মানে বউয়ের 2 মুঠো ভাত খাওয়াইতে পারি না, বাচ্চারে 2 মুঠো ভাত খাওয়াইতে পারি না। এর অবস্থার ভিতরে 1.5 লাখ টাকা কই পাবো? অনেক বড় বড় সাহেবরা রিক্সার মধ্যে উঠে, যাদের কাছে অনেক টাকা আছে, যারা হোটেলে গিয়া বারে গিয়া লাখ লাখ টাকা নষ্ট করে। ওই বড়লোক রিক্সা ড্রাইভারগুলো যখন রিক্সাতে উঠে, অনেক রিক্সা ড্রাইভারে বলি বাইরে আমার মেয়েটা এরকম নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস আটকে যায়, চিকিৎসার জন্য টাকার দরকার, যদি কয়টা টাকা দিতেন। এরকম করে টাকা চাওয়ার পরেও কোনো বড় লোকের মন গলে না ভাই, কেউ আমার একটা টাকাও দেয় না। রাজধানী ঢাকার বুকে কত বড় লোক রিক্সার মধ্যে বসে লাখ টাকারও গল্প করে। ওই মানুষগুলারে বলি ভাই আমার মেয়েটা অসুস্থ, আমারে বলে, অনেকে বলে বেটা ধান্দা কয়দিন ধরে করতেছস, এরকম ধান্দা কয়দিন ধরে করস? বড় লোকের দেখলে, ভালো কাপড় চোপড় ওলা লোক দেখলে তোদের মেয়ের অসুখ হয়ে যায়, বউর অসুখ হয়ে যায়, মায়ের অসুখ হয়ে যায়, তোদের সমস্যা দেখা দেয়, বেটা বাটপারি করস। অনেকে গায়ে পর্যন্ত হাত তোলে এবং সাহায্য চাওয়ার পরে ভাই অনেকে মানে দেয় না।
অনেকে হচ্ছে মানে টাকাও দেয় না, মানে দিতে চায় না, আপনার রিক্সা ভাড়া পর্যন্ত দেয় না, এতভাবে কষ্ট দেয়। সব কষ্ট সহ্য করি, এবং সহ্য করেও আমি তখনও রিক্সার প্যাডেলে পা চালাইতেছি, যে একদিন হয়তো এমন কোনো মানুষরে পাবো যে মানুষের সহযোগিতায় আমি আমার মেয়ের চিকিৎসা করতে পারবো। কিন্তু মেয়ের চিকিৎসা করতে পারলাম না। একদিন আমাদের পাশের ঘরে একটা বুড়ি মা মারা গেল। ওই বুড়ি ভিক্ষা করতো, ভিক্ষা করে একটা বুড়ি মারা গেল। বুড়িটা মারা যাওয়ার পরে বুড়ির মেয়ে বুড়ির লাশ নাকি বিক্রি করে দিছে। সবাই মানে মহিলারে ধরছে, ধরে বলতেছে যে লাশ বিক্রি করছো, এই বুড়ির লাশটা বিক্রি করছো, কই বিক্রি করছো? সবাই ধরছে মেয়েরে। মেয়ে বলে আমার মা তো মুই রয়ে গেছে, মাটি দিয়ে আর কী হইব, একটা লোক আছে তিনি লাশ কিনে, ওই লাশ কিনা লোকের কাছে বিক্রি করে দিছি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আমার মায়ের লাশ বিক্রি করছি, ওইখান থেকে আমার মৃত মায়ের এটা ওইটা উনি রাখবো, রাখা উনি লাশ কী করবে উনি জানে, আমি বিক্রি করে দিছি। তা এই কথাটা যখন কইলো, আমার বউ একদিন আমারে কইতাছে রাতের বেলায়, স্বামী গো, আমি যদি কখনো মইরা যাই, আমার লাশটা তুমি 1.5 লাখ টাকা বিক্রি করে দিও। 1.5 লাখ টাকা আমার লাশটা বিক্রি করিয়া যে টাকাটা পাবা, ওই টাকাটা দিয়া তুমি আমার মেয়ের চিকিৎসা করো। আমি তখন বললাম, এরকম কথা তুমি কিভাবে কইতাছো বউ? আমি তোমার লাশ বিক্রি করবো মানে তুমি মরবা কেন? আমার বলে, আমি না মরলে তো আমার মেয়েটা বাঁচবো না। আল্লাহ তো আমার একটা মাত্র মেয়ে দিছে। আমার মেয়েটা, ভাই আমার মেয়েটার কষ্ট যদি একবার চোখে দেখেন না, আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। ওই নিঃশ্বাসটা নেওয়ার জন্য হঠাৎ করে নিঃশ্বাসটা আটকায় যায়, এরপরে মানে পা ছুটোছুটি করে, হাত ছুটোছুটি করে দেন, আবার নিঃশ্বাসটা আসে, আবার নিঃশ্বাস আটকায় যায়। প্রতিটা রাতে মেয়ের এই কষ্ট সহ্য হয় না। আমার বউ সবসময় বলে, আমি যদি মরে যাই, তুমি আমার মেয়ের লাশটারে, মানে আমার মেয়েরে হচ্ছে তুমি এই আমার মামারের লাশটা বিক্রি করে তুমি আমার মেয়ের চিকিৎসা করো, আমার মেয়ের চিকিৎসা করো, এমন করে আমার সবসময় বলতো। তা আমিও বলতাম, যেরকম কথা কইও না, আল্লাহ একদিন না একদিন ভালো দিন দিব, আমি একদিন না একদিন এরকম করে একটা মানুষ পাবো যে মানুষের টাকায় আমি আমার বাচ্চার চিকিৎসা করতে পারবো। তুমি চিন্তা করো না, আমার বাচ্চা একদিন ভালো হইব, আমার বাচ্চা একদিন আমার কোলে উঠবো, আমার বাচ্চা একদিন পুরো ঢাকা শহরে ঘুরে বেড়াইবো, আমি আমার বাচ্চারা আমার রিক্সার মধ্যে ঘুরাইয়া আমি ওরে রাজধানী ঢাকার বড় বড় বিল্ডিংয়ের সামনে, আমি ওরে সংসদ ভবনের সামনে নিয়ে ঘুরে বেড়াবো বউ। তুমি চিন্তা করো না। এমন করতে করতে আমার ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে, মেয়েটা বাঁচবে না, লাস্ট টাইম দে যে 15-20 দিনের মধ্যে আপনারা অপারেশনটা করান, তা না হলে মেয়েটাকে আপনারা বাঁচাইতে পারবেন না, 15-20 দিনে অপারেশন করান। আমি অনেক সরকারি ডাক্তারের কাছে গেছি ভাই, অনেকে বলে সরকারি হাসপাতালে নাকি বিনা টাকায় চিকিৎসা হয়। আমি যত জায়গায় গেছি রে ভাই, আমার মেয়ের চিকিৎসা আমি কোথাও করতে পারি নাই। প্রাইভেট হসপিটালে চিকিৎসার জন্য যা টাকা চায়, সরকারি হসপিটালের ওই দালালরা এর চেয়েও বেশি টাকা খোঁজে আমার মেয়ের অপারেশনের জন্য, আমি দিতে পারি নাই। একদিন অনেক রাত করে বাসায় ফিরছি, মনের কষ্টে অনেক রাত করে বাসায় ফিরছি, এবং সে রাতে ঘরে ফিরা দেখি, ভাইরে আমার আদরের বউটা, যে বউটারে আমি সারা দুনিয়ার সাথে যুদ্ধ কইরা আমার বউ বানাইলাম, আমার সেই নিঝুম রাতের পাখি, আমার এই আদরের বউটারে ভাই ফ্যানের সাথে ঝুলে আছে, ফ্যানের সাথে ঝুলে আছে। ওরে দেখার পর আমি তখন নিজের জায়গায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ওর পা ধরলাম, পা ধইরা ওরে ফ্যান থেকে আমি ছুটে নিচে নামাইলাম। মনে হলো যেন একটু আগে মারা গেছে। জিব্বাটা বের করছে, জিব্বাটা গলা বেয়ে নিচের দিকে চলে আসছে। আমি ওরে নামানোর পরে দেখতে পাই আমার মেয়ের যে বালিশে শোয়াইছে, ওই বালিশের পাশে একটা কাগজ কলমে লেখা আছে, আমি চলে গেলাম, আমি তো দুনিয়াতে থাকি আমার মেয়েরে বাঁচাইতে পারবো না, টাকার অভাবে তো আমি পারবো না। আমার বউ নিজে অনেক অসুস্থ ছিল, ওই জায়গাটা থেকে আসার পর ও সবসময় ও অসুস্থ থাকতো, ও নিজে অনেক অসুস্থ, ও কোনো কাজ করতে পারতো না। তাই সেটির মধ্যে লিখলো যে আমি তো কাজও করতে পারি না, আমার মেয়েটারে বাঁচাইতেও পারলাম না, তা আমি থাইকেও তো কোনো লাভ নাই, আমার মতো একজন কলঙ্কিত মেয়ে থাইকেও বা কী হইব, আমার ইজ্জত সম্মান তো সবই গেল, আমি দুনিয়া থেকে চলে গেলাম, এবং তুমি যদি পারো আমারে বিক্রি করে হইলো আমার মেয়ের তুমি চিকিৎসা করো। আমি তোমার মাথায় হাত দিয়ে শপথ করছি আমি কখনো খারাপ কাজে যাবো না, আর আমি নিজেরা কখনো খারাপ কাজে নিমও না, যার জন্য নিজের জীবনটা দেওয়া হইলো। আমি আমার মেয়েটারে তোমার কাছে দিয়ে গেলাম, আমি কই যাব বলো? আমার বাপের বাড়িতে তো যাইতে পারব না, বাপ তো অনেক বছর আগেই চলে গেল, এবং মা আছে, মা তো আমার টাকা দিতে পারবো না, ছোটো বোনের কাছে টাকা চামো তারাও তো টাকা দিতে পারবো না। এরকম অভাবের একটা সংসার, তুমি 2 মুঠো ভাত ঠিক মতো খাওয়াইতে পারো না, 2 মুঠো ভাত তুমি ঠিক মতো খাওয়াইতে পারো না, তা আমি কার কাছে যাব, কোথায় যাব? তা আমার নিজের জীবন দিয়া আমি আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা তোমারে কইরা গেলাম, খবরদার আমার লাশ কিন্তু তুমি মাটি দিবা না। এবার কান্না করতেছি না,
কান্না করলে তো মানুষ আসবে, বউর লাশ বিক্রি করতে পারব না। এখানে থাকা নাম্বারটা লোকটারে কল দিলাম, ভাই একটা লাশ বিক্রি করবো, নিয়ে যাবেন? বলে লাশ কীভাবে হয়েছে? আমি বললাম ভাই আত্মহত্যা করছে। তো বলে আত্মহত্যা করার লোকের লাশ তো নেই না আমরা, মানে আত্মহত্যা করার লাশ নেই না। এরপরেও আপনি অমুক জায়গায় এনে যদি দিয়ে যান তাইলে নিব, জায়গা ঠিকানাতে। তা ওই ঠিকানাতে আমি তখন আমার বউয়ের আমি ওই ঠিকানা অনুযায়ী বউর লাশটা নিয়েছে। 1.5 লক্ষ টাকা আমারে দেয়। ওই 1.5 লাখ টাকা হসপিটালে দিয়া পরে আমি আমার মেয়ের চিকিৎসার জন্য দিই, আমার মেয়ের অপারেশনের জন্য দিই। কিন্তু আমার ওই মেয়েটা ওই অপারেশনে মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে আমি ওর মেয়েটারে নিয়ে মেয়ের লাশটা ঢাকায় রাখি না, মেয়ের লাশটারে নিয়ে আমি এই রাজধানী ঢাকা ছাইরে আমি গাইবান্ধায় আবারও চলে যাই এবং গিয়া এই সাইমন মোল্লার পায়ে ধরে আমার বাপের ভিটায় ওর মেয়েটারে মাটি দেওয়ার ব্যবস্থা করি। তা গ্রামের সবাই তখন সাইমন মোল্লারে বলে যে গরিব মানুষ, ওর বউটাও মারা গেছে, তা মেয়েটারে মাটি দেখ। পরে আমার মেয়েটারে আমি আমার এলাকার একটা কবরস্থানে মাটি দিই। মেয়েটারে আমি যে জায়গায় মাটি দিই তার ডান পাশের জায়গাটা আমি 2 হাতের মতো খালি রাখি। আমি মনে মনে ভাবি এই ডান পাশের জায়গার ভিতরে আমার বউ শুয়ে আছে, এই ডান পাশের জায়গার ভিতরে আমার বউ শুয়ে আছে, আমার বউয়ের বাম পাশে আমার মেয়েটা। এবং ভাই গ্রামে কয়েকদিন থাকি, আমার মা এরই মাঝে মারা যায়। অনেকদিন আগে আম্মু মারা যায়, আম্মু অসুস্থ হয়ে মারা যায়, আম্মুর চিকিৎসা করতে পারি না। পরে 2-3 মাসের মতো গ্রামে থাকা গ্রামেও আর খাওয়ার মতো ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। পরে গ্রাম থেকে আবার ঢাকায় আসি। ঢাকায় এসে সে আবারও রিক্সার পেডেলে চাপ মেরে রিক্সা চালাই, আবারও সেই রিক্সা চালাই। আগে তো রিক্সা চালাতাম বউয়ের জন্য, সন্তানের জন্য, আর এখন রিক্সা চালাই নিজের পেটের জন্য। এমন ভাই আমাদের গরিবের দুঃখ কেউ বুঝবে না। আপনিও হয়তো বড় লোকদের গল্পই প্রচার করবেন, আমার গল্প নেবেন না। ভাই আমি রিক্সার ড্রাইভার খায়রুল আলম। যদি পারেন ঢাকায় এসে ওখানে আমার সাথে দেখা করতে মন চাইলে একটু দেখা করেন। আর আপনার গল্পগুলো আমি সব সময় শুনি, রিক্সা চালাইতে চালাইতে হেডফোন দিয়ে মাঝে মাঝে আপনার গল্প শুনি। অনেকেই বলে যে দেখ বেটা রিক্সার ড্রাইভার কি ফুডামি দেখায়, হেডফোন কানে দিয়ে গান শোনে। কিন্তু আমি কোনোদিনও হেডফোন কানে দিয়ে গান শুনি নাই। আমি প্রত্যেক দিন হেডফোন কানে দিয়া আপনার এই গল্পগুলো শুনি। ভাই আপনার গল্পগুলো শুনলে মনে হয় এই দুনিয়াতে দুঃখী মানুষ আমি একা না, আমার মতো অনেক দুঃখী মানুষ আছে। আপন ভাই, ও ভাই আমি গরিব মানুষ, আপনার জন্য এই রমজান মাসে দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, ন্যায় খায়াত দান করে। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গাইবান্ধার ভাই খায়রুল আলমের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমি জানি না গল্পটা আপনাদের কোথায় টাচ করেছে, কিন্তু এই গল্পটা আমাকে এতটাই কষ্ট দিয়েছে। গল্পটা যখন পড়েছিলাম, খায়রুল ভাই তো পুরোটা লিখতে পারে নাই, উনি আসলে অত পড়াশোনা করা মানুষ না, যতটুকু পারছি লিখছে এবং বাকি কথাগুলো উনি ওনার মুখে আমাকে বলেছে। এবং ওনার কথাগুলো শুনে যতটা কষ্ট হয়েছে এবং গল্পটা রেকর্ড করতে আমার তদ্রুপ কষ্ট হয়েছে। আমি আসলে জাস্ট একটা কথাই বলি, আমি এই রেকর্ডটা করলাম, আপনারা হয়তো অনেকে আজানের শব্দ শুনতে পাইছেন। আমি আজকে সেহারিও খাই নাই, আমি লাস্ট নাইটের গল্পটা রেকর্ড করতে ওনার কাছ থেকে জাস্ট গল্পটা শুনেই আমি রেকর্ড করার জন্য বসে গেছি। তো সেহারিও খাই নাই, সেহারি না খেয়ে হয়তো আমাকে রোজা রাখতে হবে। অলরেডি আজান দিয়ে দিছে, আর আমার পক্ষে সেহারি খাওয়া সম্ভব না। তো গল্পটা পাওয়ার পরে এই গল্পটা বুকের মধ্যে রাখতে পারতেছিলাম না যে কবে কখন আপনাদেরকে শোনাবো। গল্পটা শোনার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেলাম যে সেহারি না খেয়েই
রাত 2টা বাজে গল্প রেকর্ড করার জন্য বসে গেছি। তো শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে রোজা মুখে একটা কথাই বলি যে এই আমি অনেক সময় ঢাকাতে বা বিভিন্ন রাজধানী শহরগুলোতে যখন যাই অনেক সময় দেখতে পাই মানে প্রচুর রকমের ভিক্ষুক, অনেক রিক্সা ড্রাইভার। আমরা সবাই ভিক্ষুককে অনেক সময় টাকা দিই, যে ভিক্ষা করে আমরা তাকেই টাকা দিই, এবং ভিক্ষুককে টাকা দিতে আমরা মানে কোনো কাইলসামি করি না। 5 টাকা 10 টাকা 20 টাকা ভিক্ষুককে দিয়ে দিই, কিন্তু কোনো রিক্সা ড্রাইভারকে 10 টাকার ভাড়াটা আমরা 15 টাকা দিই না। 15 টাকা দিতে আমরা মানে দ্বিধাবোধ করি, কোনো রিক্সা ড্রাইভারকে দিই না। কারণ রিক্সা ড্রাইভার সে রিক্সা চালায়, আমরা ভাবি সে হয়তো অনেক ভালো আছে, কিন্তু তুলনামূলকভাবে রাজধানী ঢাকার বুকে একটা ফকিরের চেয়েও একটা রিক্সা ড্রাইভার আরও অনেক কষ্টে আছে। একটা ফকিরের মাসিক ইনকামের কথা জানলে আপনি চমকে উঠবেন, বিশ্বাস করতে পারবেন না যে একটা ফকির মাসে কত টাকা ইনকাম করে। অথচ একটা রিক্সা ড্রাইভারের ইনকাম শুনলে আপনি অনেক কষ্ট পাবেন। তো আমি বলি না যে আপনি ফকিরকে দান করবেন না, অবশ্যই দেখে শুনে, যাদের হাত নাই পা নাই এবং যেটা আপনি জ্বলন্ত দেখতে পাচ্ছেন যে তাদেরকে দান করেন। কিন্তু যারা ভিক্ষার নামে ভণ্ডামি করে এদেরকে ভিক্ষা না দেওয়াটাই উচিত। আর সেই মানুষগুলোর পাশে দাঁড়ান, যেমন আমি ওনাকে পাই নাই, আমার জীবন দশায় যদি আমি ওনাকে পাইতাম তো আল্লাহর কসম করে বলি আমি ওনার বউকে আত্মহত্যা করতেও দিতাম না, এবং ওনার মেয়েটাকে আমি বাঁচানোর চেষ্টা করতাম। প্রয়োজনে নিজের সর্বোচ্চ বিক্রি করে হলেও আমি ওনার পাশে গিয়ে দাঁড়াতাম। এবং আমি জানি আমি পাশে দাঁড়ানো মানি 3-4 লাখ মানুষ আমার পাশে আপনারা দাঁড়িয়ে যেতেন। তো যাই হোক, সেই সুযোগ আল্লাহ আমাকে দেয় নাই। তবে আমার অনেক স্বপ্ন আছে আমি খায়রুল ভাইয়ের সাথে দেখা করব অবশ্যই ঢাকায়, এবং এই রমজান মাসে ওনার সাথে দেখা করব। আমার অনেক ইচ্ছা এই মানুষটাকে অন্তত একবার বুকে জড়িয়ে ধরার। তো আসলে বলার মতো কোনো ভাষা নাই, এই গল্প নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি নিজে অনেক মর্মাহত, নিজে অনেক কষ্ট পেয়েছি। তো আপনাদেরকে অনুরোধ করব, নিজের মাঝে নয় অন্যের মাঝে বেঁচে থাকেন, তবে মরার পরেও অমর থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।